वंदे लोकतिलकं सात्वतवार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम्। প্রথমটা ছিল যে প্রথম প্রশ্ন হচ্ছে 8 মাস ছেলের বয়স, কত বছর থেকে সেই ছেলে নিজের হাতে স্থিতি করতে পারবে, যত বয়স করতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হাতে নিয়ে নিজের থেকে করতে পারবে মানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ছেলেকে করা উচিত। যে ও সাধারণত কি হয় আমি বলছি, ছোট শিশু সে হচ্ছে দেখে শেখে। ওই যে একটা ঘটনা আমরা সব জায়গায় বলে আসছি, আমরা সব জায়গায় জানিও ঘটনাটা, যে সেই একটি মা তার বাচ্চাকে ঠাকুর প্রণাম করতে গেছেন, তিনি প্রণাম করছেন, বাচ্চাটা করছে না। আর তখন বলছেন এই প্রণাম কর, এই প্রণাম কর, করবে না, নাছোড়বান্দা। বাচ্চা এরকমই হয় যে যেটা করতে বলা হবে সেটা তার মনে হয় যে আমার অ্যাকচুয়ালি আত্মা, তো আত্মা হচ্ছে মানে গতিশীল, সে সব সময় ইন মোশন, আর সে কোনো বাঁধন চায় না, কোনো বন্ধনে আটকে থাকতে চায় না। তার মানে হচ্ছে সে উন্মুক্ত, মুক্ত। সেই মুক্ত আত্মা যখন ধরা দেয়, তখন ধরা পড়ে অ্যাকচুয়ালি সেই তার পূর্ববর্তী সব সংস্কার নিয়ে যখন সে গর্ভে ধরা পড়ে যায়, তো সেই ধরা পড়ার অবস্থায় তো একটা কোণঠাসা হয়ে আছে। এবার যেই বেরোলো, আত্মা তো আত্মাই, সেই তত্ত্ব তো থেকেই যাচ্ছে, সেই যেই বেরোলো, বাচ্চা তখন আর কিছু মানে না। ও মাসেলগুলো অতটা টোন্ড নাই বলে সে ঝাঁপ দিতে পারে না বিছানার থেকে বা কোল থেকে, এইটুকুই। তো যাই হোক, তো সেই ইয়েতে আমি যেটা বলছিলাম, তো সেই বাচ্চাটা একটা বাঁধা অবস্থায় আছে, সে মুক্তি পেল। তার মানে সেই আত্মার মূল সেই ব্যাপারটা, অভিব্যক্তি চলৎশীল, ইন মোশন। তো সেও, ওই বাচ্চাটাও তাই, যখন প্রণাম করছে তার মা আর তাকে বলছে করতে, তার মানে সেই যে মুক্তি আছে, মনে হচ্ছে যেন কেউ বেঁধে দিচ্ছে ওকে, সেটা চায় না। ওই কেউ আমাকে বেঁধে দেবে, এই সেই তো মুক্ত আত্মা, সে স্বচ্ছন্দে বিচরণ করতে চায়। ওটাকেও সে তখন একটা বন্ধন মনে করে। যখন কেউ ডিকটেট করতে চায় না, তখন ঠাকুরের ওই দৃষ্টিতে পড়লো, দৃষ্টি আকর্ষণ করলো যখন ওই ধরাধরি, টানাটানি, ঘাড় ধরে। আর যখনই বাচ্চাটাকে, মা বাবারা তো এই করে, কথায় যখন শুনলো না, তখন হয় দে 2 চড়, আর নয় ঘাড় ধরে না। বাচ্চা যেই ঘাড় ধরে এরকম করেছে, বাচ্চাটা চেঁচিয়ে উঠেছে ঠাকুরের, এই কি করিস, ছেড়ে দে, তুই যা করার কর, ওকে ছেড়ে দে। তাহলে তখন দেখা গেল মাটি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তিনি নিজের যেই করাটা ছিলেন সেটা করলেন। মানে প্রণাম করতে এসেছিলেন, বাচ্চাকে প্রণাম করাতে, সেটা না, আমি করতে এসেছি। এবার করলেন। যেই বাচ্চাটা দেখলো যে মা ওরম ভাবে ঝুঁকছে, কিউরিওসিটি বাচ্চাদের থাকে, সে সাথে সাথে সেও বা মার মতন করে বসে পড়লো, হাঁটু গেড়ে নিল, মা প্রণাম করলো, সেও প্রণাম করে নিল। তো এই যে শিশুর শিক্ষাটা শুরু হয় এই আচারে ব্যবহারে, প্রথম কথা। তো এই আচার ব্যবহারটা একটা ছোট শিশু যে কাল থেকে, যে সময়, যখন সে তো লেতিয়ে পড়ে আছে, নড়তে পারছে না, চলতে পারছে না, তখন তো আর তার কিছু করার নেই। কিন্তু যখনই এই দেখে সেইটা নকল করা শুরু করে, বাচ্চা বাবা মাকে দেখে কিছু একটা করতে, সাথে সাথে নিজেও করবে। এই যে করার টেন্ডেন্সিটা যখনই আরম্ভ, এই প্রথম করাটাই হচ্ছে হাতে স্থবিরতি নিয়ে, সোজা কথা। এবার আমি, এটাতে কোনো বয়স নাই যে এই বয়সে শুরু করে দিতে হবে, এই মুহূর্তে শুরু করে দিতে হবে, তা নয়। মা ততদিনই বাচ্চার করছে যতদিন বাচ্চা পারে না। এই পারাটা যেই আসবে, সেই পারাটা কি করে আসে? এই প্রথম পারা শুরুই হয় ওই দেখে, দর্শনে।
তো সেই শিশু যখনই ওই দেখে দেখে হয়তো বোঝেও না, কিন্তু সে দেখছে যে মা একটা কিছু নিয়ে প্রত্যেকদিন ভোরবেলায় বসছে, তো তার একটা তখন হাসতে হাসতে হয়তো তার মুখের দিকে চেয়ে হাতে হয়তো বাড়ি দিল, সে বাচ্চাটাও নিল, তখন সে এরম এরম মা করছে, হয়তো সেও এরম এরম করবে। এই করতে 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 দেখা যাবে সেটা অভ্যস্ত সংস্কার হিসেবে হয়ে যায়। সেই জন্য এটা কোনো বয়স না, মেন প্রত্যেকটা জিনিসে যদি স্পিরিটটাকে মেনটেন করি, স্পিরিটটাকে মনে রাখি যে এটা কেন করছি, কিসের জন্য করছি, তাহলে দেখা যাবে যে জিনিসটা ঠিক ঠিক হয়ে আসছে। তো আমার মনে হয় যে বয়সের যে কথাটা জিজ্ঞেস করলে, কোন বয়স থেকে, যে বয়স থেকে বাচ্চা করতে উৎসুক, তার মানে সেই দেখে শেখা। আর ওই ছোট বয়সে এইসব থাকে না কিন্তু, যে আমি করব, যা নতুন দেখবে সেটাই বাচ্চা কিন্তু করতে চায়, ভালো মন্দ যা দেখবে, তাহলে তার সামনে কখনো মন্দ জিনিস প্রকট করতে নেই, কোনো জিনিস এমন কিছু ঘটাতে নেই ওই কাঁচা মস্তিষ্কের সামনে, যেটা ক্যাচ, কেননা যা দেবে তাই ক্যাচ করবে, ওটা ভালো মন্দ যাই হবে সেটাই সে গ্রহণ করবে। তো সেই প্রথম গ্রহণ করার যে মুহূর্তটা, সেই সময় থেকেই সে যদি পারে, হাতে যদি ধরতে পারে, করবে স্থবৃতি। আর ওই করতে করতে যখন কথা বলতে শিখবে, তখন হয়তো শুধু মুখের মন্ত্র তো তখন বলতে পারবে না, তখন ঠাকুর তুমি খাও এরম ভাবেও অনেকে বলে, ঠাকুর তোমাকে দিলাম এরমও বলে, নামটা বীজ মন্ত্র সেটাও মা শিখিয়ে দেয়, যে চোখ বন্ধ করে হয়তো ও বসে আছে, জানে না কেন বসে আছে, কিন্তু সবাই বসে আছে, সেও বসে আছে, একটু বোধ হলো, মাই তাকে সেই বীজ মন্ত্রটা তাকে বলে দিল, যে এটা এমনি জোরে বলবে না, মনে মনে বলবে, যখন চোখ বন্ধ করে থাকবে বলবে। এই মাই হচ্ছে প্রথম শিক্ষাদাত্রী, দীক্ষাদাত্রী, প্রথম ওই শিশুর, কারণ মায়ের সাথেই হচ্ছে, পিতাও না, পিতার সাথে কোনো রকমের ইমোশনাল অ্যাটাচমেন্ট শিশুর থাকে না, শিশুর প্রথম আর কি ওটা আরম্ভই মাই, শিশুটা অ্যাকচুয়ালি মাই, কেননা মায়ের ওই অঙ্গ থেকেই সেই ইয়ে হয়েছে, কাট ভেইন হয়েছে, তো সেই মা তখন বুঝিয়ে দেয়, এই যে বাবা, এই যে ওই, তো সমস্ত জগৎটাকে সে চেনে কিন্তু মায়ের চোখ দিয়ে, মায়ের সবকিছু দিয়ে সে চেনে, তো সেই মা যা চাইবে তাই হবে। তো সেরকম ভাবে সে আস্তে আস্তে করে মন্ত্রটা ইয়ে করে দিতে পারে, যখন তার বোধে আসলো, যখন আসলো, যে সময় আসলো, তার মনে হলো যে হ্যাঁ করতে পারবে, সে করতে পারে। ইষ্টভৃতিটার মন্ত্র যদি যখন বলা শিখে গেল, তখন ইষ্টভৃতি, এই দুটো জিনিস শিশুকে একেবারে যত কাঁচা অবস্থায়, মানে যখন এই রেকর্ড, এই হার্ড ডিস্কটায় তখনও মেমোরি কিছু আসেনি, এই প্রথম মেমোরি ফিডিং হচ্ছে এইটা, যাতে সমস্ত হার্ড ডিস্ক জুড়ে এই ভাইব্রেশনটা ধরে নেয়, তারপরে যা যা আসুক এই আবেশের মধ্যেই যেন সবকিছু প্রবেশ করে। তখন দেখা যাবে যে ভাইরাস গুলোকে ঠিক চালিয়ে সরিয়ে দিচ্ছে, কেননা এ অটোমেটিক্যালি এ নিজের কাজ করে এই জিনিসটা। তো আমার মনে হয় যে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে হয়তো, যে কোন বয়স থেকে, এটা কোনো স্পেসিফিক কোনো বয়স না, ওই যে বললাম যে ওই মূল তত্ত্বটা, মূল স্পিরিটটা, ওইটা যদি মনে রাখি তাহলে ঠিক বুঝে যাবো যে কোন থেকে। আর করা, আমি তো বলছি যে এই যে একটা স্পন্দিত হলো, তখন থেকে ইষ্টভৃতি, তার মানে গর্ভে, যেদিনকে মা বুঝতে পারলো যে আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে আর একটা সত্তা বিরাজ করছে, যেদিনকে এই জানানটা পেল, সাথে সাথে সেই দিন থেকেই সেই আর একটা পৃথক সত্তা, যেটা এখনো পৃথক হয়নি, কালকে হবে, পরশু হবে, কামিং টাইমে একটা সময় সে পৃথক হতে চলেছে। তাহলে সেই সময় থেকেই সে তার হয়ে, যেহেতু তার সেই শিশু গর্ভে আছে ঠিকই, কিন্তু সেই গর্ভে থাকা অবস্থাতেও মাই খাচ্ছে তো সে খাচ্ছে, মাই হাসছে তো সে হাসছে, মাই কাঁদছে তো সে কাঁদছে, তার মানে মায়ের সমস্ত কিছু বর্তিত হচ্ছে সেই শিশুটার উপর। তাহলে যতদিন এ থাকবে, মানে মায়ের সমস্ত কর্ম সেই শিশুর উপরে বর্তিত হবে, ততদিন মাই করতে পারেন ইষ্টভৃতি, তার হয়ে, সেই সত্তাটার হয়ে। আর যেদিনকে সে পৃথক হলো,
তার মানে এখন আর মায়ের সেই রকম ভাবে প্রত্যক্ষ কোনো জিনিস দ্বারা সে ইয়ে হচ্ছে না, মানে ফুলফিলড হচ্ছে না। কি করে ফুলফিলড হচ্ছে না? খেলে আর কি। মানে যেই পৃথক হলো তখন তাকে আলাদা করে খাওয়াতে হচ্ছে, তখন সে আলাদা। তখন আর মা খেলে তার পেট ভরে না, মা হাসলে সে হাসে না। এফেক্টটা পড়ে, ইনফ্লুয়েন্সটা পড়ে, কিন্তু তাকে হাসতে হয় নিজেও, তো নিজেই সবকিছু করতে হয়। সেদিন থেকেই চেষ্টা করতে হয় যে যখন এবার সে তো নিজে খেতে পাচ্ছে না, তো আমি কি করে বলি যে স্ট্রবেরি তুমি করে দাও, সে তো নিজেই খেতে পাচ্ছে না, তখনও তো মা খাইয়ে যাচ্ছে, তাহলে মাই করে যাবে স্ট্রবেরি। যেদিনকে সে নিজে খেতে শিখলো, নিজের থেকে খেতে শিখলো, নিজের থেকে নিজের পূরণ করতে প্রত্যেক মানে বাহ্যিক ভাবে এক্সটার্নালি নিজের থেকে নিজেকে পূরণ করার এই ভাবনাটা যখন এই বাচ্চাটা, কেননা ক্রোড়ে সে খুব বেশি হলে কাঁদতে পারে, কিন্তু নিজে কিছু করতে পারে না, ওই হেগে মুতে ছেড়ে দেবে, নিজে কিছু করতে সব মা করে দিচ্ছে। তাতে সেটা যখন যেদিন থেকে বোঝা যাচ্ছে যে এবার ও নিজে করতে শুরু করেছে, নিজেরটা নিজে বুঝতে শুরু করেছে, নিজের ভালো মন্দ নিজের বুঝতে শুরু করেছে, সেই দিনই চেষ্টা করে দিতে হয় যে আগে নিজেরটার থেকে আগে ঠাকুরেরটা দেখ, তারপরে তুই নিজেরটা কর। ওই অভ্যাস যে হয়ে গেল যে আমি আমাকে সামাল দেওয়ার আগে ঠাকুরকে সামাল দেব, এই ছোট্ট কাঁচা বয়সে কাঁচা মস্তিষ্কে এই ভাবনাটা যার, আর এইগুলো ওই যে বললাম যে বাস্তবিক ভাবে বুঝিয়ে দিতে হয়। এখন আমরা এই পক্ক মস্তিষ্কে কত সুন্দরভাবে নিয়ে নিচ্ছি এই কথাগুলোকে, ওই ছোট মস্তিষ্কে প্রথম দিন থেকে যদি ওটা ভরে দেওয়া হয়, পরবর্তীকালে এই স্ট্রবেরিতে কোনো ভ্রান্তি আসবে না, স্ট্রবেরি কোনোদিনও আসবে না, কারণ তার মজ্জায় সেটা ধরে নিয়েছে, তার পুরোপুরি অন্তর্নিহিত প্রত্যেকটা ভেনে অ্যাকচুয়ালি ডিএনএ চেঞ্জেস হয়েছে এই স্ট্রবেরির রকম না, কেন স্ট্রবেরি কাকে করছে কি। তো নিজেকে ফুলফিল করার যখনই টেন্ডেন্সিটা গজাচ্ছে, ঠিক সেই সময় আগে ইষ্টকে ফুলফিল করো, পূরণ করো। এই ব্যাপারটা যদি হয়ে যায়, তা আমার মনে হয় যে ক্লিয়ার থাকবে, সবাই বুঝতে পারবে যে কোন জায়গাটা কোন সময় কি করতে হবে শিশুকে। আর ওই যে ঠাকুরের একটা আছে না যে আদো কথা হতে যা শেখাবে, তার মানে কি? আদো কথা মানে হচ্ছে যে কথাটাকে একটা শেপ দিতে শিখেছে, আরম্ভ হয়েছে, সেই সময়টা এই শেপটা দেব কি করে ঠাকুর, ওই জন্য ওই সময় থেকেই ধরিয়ে দিতে হয় যে হাউ টু শেপ এনিথিং ইন লাইফ। অমিয় আগে ধন্যবাদ দাদা, এই বিষয়টা আরো অনেকটা পরিষ্কার হলো। তাহলে পরে যে প্রশ্নটা করেছিলেন, বলছেন যে প্রার্থনার সময় ঘুমায়, ওকে কোলে নিয়ে প্রার্থনা করা যায় কি? মায়ের প্রশ্ন। ব্যাপারটা হ্যাঁ, এবার কোলে নিয়ে প্রার্থনা করা যায় না কেন, এই আমি উল্টে প্রশ্ন করছি যে কেন করা যায় না? ঠাকুর রেগে যাবেন কি? ঠাকুরের ইয়ে হবে তা কেন? ব্যাপারটা হচ্ছে যে কোলে থাকুক আর যাই থাকুক, সবকিছুর মধ্যে দিয়ে অনেক সময় এমন হয়েছে হয়তো যে তখন শিশু কাঁদছে, কোনো উপায় নেই, ওই বাচ্চা তখন হয়তো বাচ্চা যখন জন্ম নেওয়ার পরে আওয়ারলি আর কি তাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, 1 ঘন্টা পর পর ব্রেস্ট হতে পারে এমন একটা সময় যে সেই সময় প্রার্থনার সময় হয়তো কেঁদে উঠলো, এবার সে কেঁদে একাকার করছে, প্রার্থনা হবে না, কোনোদিনও প্রার্থনা হতে পারে? আর বাচ্চা যদি কাঁদছে, মার তো সব মনটা ওইদিকে থাকবে, কি করে প্রার্থনা? তার চেয়ে বরং বাচ্চাটাকে বসে কোলে নিয়ে যদি ব্রেস্ট ফিডিং করতে করতেও যদি প্রার্থনা করা যায়, আমার মনে হয় তার চেয়ে ভালো ব্রেস্ট ফিডিং আর হতে পারে না। তো শিশুকে কোলে নিয়েও যদি প্রার্থনা করা যায়, তার চেয়ে ভালো আর শিশুর চর্যা হতে পারে না। তো এটা তো প্রশ্ন আসার কথা না যে প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে আমি ঠাকুরের মনন চিন্তন করছি, তো সেই ঠাকুরের মনন চিন্তনে যে আমারই সত্তা, এটা তো মা, বিশেষ করে মায়ের কথা বলি, মা তো শিশুকে কখনো আলাদা সত্তা ভাবে না, সেই জন্য কুমাতা হয় না, কুসন্তান হয়। কুমাতা কেন হয় না? সে নিজেরই সত্তা ভাবে, নিজের শরীরের উপরে ক্ষতি সয়ে নেবে, কিন্তু তার সন্তানের সইবে না। তো আমার মনে হয় যে তো সে নিজেরই সত্তা, তো সে প্রার্থনা করুক আর যেই করুক আর যাই করুক, তার শিশুকে সাথে নিয়ে এদিকে বহু জায়গায় আজকাল দেখা যায় না যে যারা ওয়ার্কিং মাদার এমন হন
বহু, বিশেষ করে আমাদের দেশে তো হচ্ছে আয়া ধায়া এসব করে অনেক প্রোগ্রেসিভ না আমরা। ওই ব্যাপারটা হচ্ছে যে নকল করলে আসল থেকেও বেশি করে বসে আর কি, তো বোঝা যায় যেটা নকল। তো নিজেরটা থাকলে নিজেরটুকু থাকে, তখন মানুষ সজাগ থাকে না। কিন্তু যদি অন্যেরটা যখন মানুষ অনুকরণ করে তখন এত বেশি কনসাস হয় যে ওভার অ্যাক্টিং হয়ে যায়, মানে ওভার বিহেভিং আর কি। যে হয়তো এতটুকু সাজ করলেই হতো, কিন্তু যেহেতু দেখে সাজছি মানে একটা বেশি এমন করে নিলাম যে ও বোঝাই যাচ্ছে যে এটা মানে ওভার হয়েছে, বেশি বেশি হয়ে গেছে। তো নকল করলে এই হয়, কিন্তু নিজের বৈশিষ্ট্যে যেটা মানুষ স্বচ্ছন্দ থাকে, সেখানে কোনো কৃত্রিমতা থাকে না, স্বচ্ছন্দতা থাকে, সেটা নিয়ে মানুষ অত বেশি ভাবনা চিন্তা করে না। তো সেই তা আমরা তো আমাদেরটা ভুলে গেছি, আমরা তো অন্যের নকল করি। তো ওয়ার্কিং উমেন যারা হয়, মাদার পার্টিকুলারলি, তো তারা ওই আয়া ধায়া বা কোনো একটা কারোর কাছে রেখে দিলেন, বাচ্চাকে গেলেন। কিন্তু আমি বহু জায়গায় দেখেছি ইউরোপিয়ান কান্ট্রি বা ইয়েতে বাচ্চাকে কোলে নিয়ে সাথে নিয়ে মিটিং অ্যাটেন্ড করছে, হয়তো বড় বড় অফিসার হয়তো, কিন্তু বাচ্চাটাকে ওই আজকাল তো ওই বেরিয়েছে এইরকম ভাবে বাচ্চাকে ধরে নেয়, একটা ইয়ে টাইপের হয়, যাই হোক, তো ওই বেল্ট টাইপের বাচ্চাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পার্লিয়ামেন্ট পর্যন্ত দেখেছি যে একটা কোনো জায়গায় দেখছিলাম যে পার্লিয়ামেন্টে পর্যন্ত সেই শিশুটাকে ছাড়েনি, সেই শিশুটাকে। তো এই যে কেয়ারিং মেন্টালিটি, যে আমার প্রথম দায়িত্ব হচ্ছে, কারণ এর চেয়ে বড় রেসপন্সিবিলিটি আর কিছু হতে পারে না একটা মায়ের, কি একটা স্ত্রীর, নারী যদি জন্ম দিয়ে থাকে একটা বাচ্চার, পৃথিবীর সব থেকে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে এটার সাথে কম্প্রোমাইজ করে সে চন্দ্র সূর্য একাকার করে দিল নিরর্থক, জীবনটা হচ্ছে ওয়ার্থলেস। ইতিহাসের বুকে লেখা থাকবে যেটা ওয়ার্থলেস মাদার। তো সেই হিসেবে আমি বলছি যে সমস্ত পৃথিবীর সমস্ত দায়িত্ব ঘাড়ে নিতে পারে, কিন্তু কম্প্রোমাইজ এটা করে না, তাহলে এটা নেওয়া উচিত না। হয় মা হয়েও না, আর যদি মা হও তাহলে এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে রেসপন্সিবল জব, যেই জবের কোনো তুলনা নেই, কোনো পে নাই, মানে এটাকে কেউ পে দিতে পারে না, পেড করতে পারে না, এর কোনো মূল্যাঙ্কন করতে পারে না, ভ্যালুয়েশন কেউ করতে পারে না, যে একটা মানুষকে গড়ে তোলা এর চেয়ে বড় হতে পারে না। তো এই রেসপন্সিবিলিটি হচ্ছে ফার্স্ট রেসপন্সিবিলিটি। তো যেই মা এরকম হয়, মা মানেই হচ্ছে এটা মেপে দেয় শিশুকে, ক্ষণে ক্ষণে সারা জীবন ধরে মেপে দেয়। তো সেই মা যদি সেই সন্তানকে নিয়ে প্রার্থনা করবে না তো কি করবে? তো প্রত্যেকটা অবস্থায় গায়ে লাগিয়ে থাকে, যা ইচ্ছা করতে পারে, এটা কোনো কিছু নাই, জোর গলায় বলতে পারি। আমিও আগে দাদা, আর একজন দাদা প্রশ্ন করেছেন, ওনার মেয়ের বয়স 3 বছর 11 মাস। তা ওনার মেয়ে প্রণাম মন্ত্র, শতনুকা, ইষ্টভীতি মন্ত্র সব বলতে পারে। ওনার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে কি ইষ্টভীতি নিজে হাতে করতে পারবে, বা এই বিষয়ে ঠাকুরের কি বলা? তো এখানে তো সেই রিপিট করো, আবার কি বললে? হ্যাঁ, বলছেন যে ওনার মেয়ে প্রণাম মন্ত্র, শতনুকা, ইষ্টভীতি মন্ত্র সমস্ত কিছু বলতে পারে। তো এক্ষেত্রে বলছেন, প্রশ্ন করছেন যে ইষ্টভীতি নিজ হাতে করতে পারবেন কিনা। এই এখনই তো সেটা বললাম, কথা তো হয়ে গেল। হ্যাঁ, সেই প্রশ্নটা, এটা অন্য একজনের প্রশ্ন, সেটা নিয়ে চর্চা হয়ে গেল। উনি আবার একটা প্রশ্ন করেছেন যে মেয়েকে যে সৎনাম 5 বছর বয়সে দেওয়া হবে, তা কে দেবেন, ঋত্বিক দাদা নাকি মেয়ের মা? এই বিষয়ে কি জিজ্ঞাসা হচ্ছে যে একটু কনসেন্ট্রেশন রাখতে হবে জায়গায়। আমি এটাও বলে দিয়েছি, আমি প্রথমেই বলেছি যে প্রথম শিক্ষাদাত্রী দীক্ষাদাত্রী হচ্ছেন মা একটা শিশুর জীবনে। তো আমি তো বললামই, সেই কথাটাই তো বললাম যে মা দেবেন, মার চেয়ে বড় আর কেউ হতে পারে না। আর আমি ওই যে আবার বলেনি, রিপিট করে দিচ্ছি, যে ওই কাঁচা মস্তিষ্ক, সে মা ছাড়া কিছু বোঝে না। সে যে যত বড়ই মানে গুরু এসে দিয়ে দেন না কেন, সেই কাঁচা বয়সে সে মাকে সর্বোত্তম মনে করে, সে মার কাছ থেকে। সেই জন্য সর্বোত্তম হচ্ছে মা। ওই প্রথম যে ইষ্ট জীবনে যে প্রায়োরিটি, এই পাঠটা, এই লেসনটা মার চেয়ে বড় আর কেউ হতে পারে না। যদি ওই রকম মা যদি হন, তাহলে মায়ের চেয়ে বড় আর কিছু হতে পারে না, ওই শিশু মনের মধ্যে দাগ ফেলে দেওয়া।
তো বেস্ট পার্সন হচ্ছে নাম দেওয়ার জন্য, বেস্ট পার্সন হচ্ছে সে ইষ্টভৃতি করানো শুরু করার জন্য মাদার, আর কিছু না। নাম এটাও তো আমার প্রাণ, জীবন। যখন মুখে দুধ আরম্ভ হয় খাওয়ানো মায়ের দ্বারা, প্রাণদায়িনী, তাই তো? সেই প্রাণদায়ী জিনিসটা মা শুরু করে, তাহলে এটা কি প্রাণদায়ী নয়? ইষ্ট তো আমাদের প্রাণদায়ী, ভাইটাল ইম্পার্ট হয়, ভাইটালিটি ইম্পার্ট হচ্ছে, তো সেটা মা করতে পারে না? মাই করতে পারে। বেস্ট অপশন মাদার। যদি মা, হ্যাঁ মা অবশ্য দীক্ষিত না হলে তো সেই শিশুরও হবে না, তো সেটা তো ব্যাপারই না। মা নিশ্চয়ই দীক্ষিত, মা নিশ্চয়ই সব জানেন, তবেই তো তার শিশুকে করছেন। তো মাদার দ্য বেস্ট অপশন, সব থেকে ভালো অপশন হচ্ছে মা। তারপরে যখন বয়স হয়, 12 বছর বয়স হয়, তখন সেই রিচুয়ালের কথা আসে, তখন ওই ফর্মালি যেরকম ভাবে ঋত্বিক দাদাদের যেরকম ভাবে দীক্ষা হয় সেরকম ভাবে হতে পারে। বাট বিফোর দ্যাট এভরিথিং শুড বি টট বাই হিজ অর হার মাদার। আগে দাদা, পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আমাদের পরিচিত কিছু মানুষজন আছেন ওনার আশেপাশে, ওনারা রোজ একটা নির্দিষ্ট একটা সংখ্যায় 10 টাকা বলছেন এখানে লেখা যে ইষ্টভৃতি করেন, কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে ওনাদের কাজকর্ম সেরকম কিছুই প্রায় নেই এবং প্রবল অর্থ সংকট অনুভব করছেন। সেক্ষেত্রে ইষ্টভৃতি কি করে একই পরিমাণ রেখে ওনারা করবেন পরিবারের সঙ্গে, সেই নিয়ে বেশ চিন্তিত। এই বিষয়ে যদি সুচিন্তিত কিছু মতামত দেন খুব উপকার হয়। এটাও এক দাদার প্রশ্ন। আমার একটাই কথা, যেহেতু 10 টাকা মেনশন হয়েছে, তো 10 রুপিস মেনশন হয়েছে, হিসাব করলে হয় যে আমরা সারাদিনে কত টাকার খাই, রাইট? কত টাকার খাই এটা একটু হিসাব করলে হয়। আমার মনে হয় 4 বেলা অন্তত খাই, আমরা জোগাড় করি 4 বেলা। খুব ক্রাইসিস হলো 4 বেলা খেয়ে নিই, বা বাচ্চাদেরকেও খাওয়াই বা এই খাই। তো সেই 4 বেলা যদি খাই, তাহলে আমার মনে হয় না যে এক এক বেলায় 10 টাকার কম খাই, হিসাব করলে হয়। মানে আমি এটা ভীষণ ভাবে ক্যালকুলেটিভ কথা বলছি, যদিও আমি এইসব বলতে চাইছি না, স্টিল আমি বলছি ক্যালকুলেটিভ, মানে ইটস লাইক মানে ইয়ে টাইপের আর কি, বেনে টাইপ আর কি, বিজনেস যেরকম ভাবে হিসেব নিকাশ করে সেরকম ভাবে আমি করছি, স্টিল তাও আমি বলছি। তো সেই হিসেবে যদি ধরি, যদি আমার পার্টিকুলারলি আমার কথা বলছি, যে আমি যদি 10 টাকা করে 4 বেলা খাই, 40 রুপিস খাই আমি, তার মানে দিনে 40 রুপিস খাই, এটা তো জোগাড় আমি করি। 30 রুপিস খাবো, 30 রুপিস খাবো, একটা আমি ঠাকুরকে দিয়ে দেবো, চেষ্টা করব। আর এই যে আকুতি যে আমাকে ঠাকুরকে খাওয়াতে হবে, আমাকে ঠাকুরকে খাওয়াতে হবে, এই আকুতিটাই আমার সামর্থ্যটাকে ঠিক জোগাড় করবে। এইবার টাকাটা ফ্যাক্টর না, এটা ছেড়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই ঠাকুরকে একটা কিছু খাওয়াচ্ছি বা কিছু করছি, এটা কিন্তু মানি না, এটা হচ্ছে আমার সামর্থ্য, আমার ক্যাপাবিলিটি, আমার এবিলিটি, আমার সামর্থ্যে আমি ঠাকুরকে দিচ্ছি। তাহলে যদি আমার সামর্থ্যের অপলাপ হয়, সামর্থ্যের মানে আমি যখনই কমাচ্ছি, তার মানে আমার সামর্থ্যের অপলাপ করছি, আমার সামর্থ্যের, আমার এবিলিটি। তাহলে ফার্স্ট অপলাপটাকে ঠাকুরকে কেন, ফার্স্ট অপলাপ আমার নিজের হবে, যে আমার নিজের যখন একেবারে কোণঠাসা হয়ে যাব যে আমি একটা ফোঁটা খেতে পারছি, তখন না হয় ঠাকুরকে 10 ফোঁটার জায়গায় 2 ফোঁটা দিচ্ছি। কিন্তু নিজেরটা আমি মেনটেন করে যাচ্ছি, মোটামুটি আমি পেট ভরেই খাচ্ছি, অথচ ঠাকুরের বেলাটা ভাবছি যে এই টাকাটা। তো এই জিনিসগুলো, এই সেন্টিমেন্ট, অ্যাকচুয়ালি আমার কথাটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে সেন্টিমেন্ট, যে আমার ভাবনাটা, এই জিনিসটা যদি আসে, একটা মা কল্পনা করলে হয় এরকম ভাবে, যদি ওই জন্য বললাম না যে ইষ্টভৃতিটা এটা এটা নট মনিটারি ম্যাটার, এটা কোনো মনিটারি ম্যাটার না, এটা একেবারে বলতে গেলে এটা মানে সাইকো ফিজিক্যাল একটা কনডেন্সড ম্যাটেরিয়ালাইজড ফর্ম অফ থিং।
এইটা যে আমার শারীরিক এবং মানসিক এই দুটো ঘনীভূত হয়ে যে অভিব্যক্তি হচ্ছে সেটা হচ্ছে ইষ্টভৃতি। আর ওই করার তাগিদ, এই যে ঠাকুরের জন্য এই যে ইষ্টভৃতি করার এই যে আকুতি, এইটাই মানুষকে, একটা এক্সাম্পল আমি বলছি। একটা শিশু আছে ঘরে, ওর এই এক্ষুনি মায়ের কথা বললাম, অভাব আছে খুব, অভাব আছে খুব, হচ্ছে অভাব। মা কি চেষ্টা করে যে শিশুর খাবারটা কার্টেল করি? মা চায় কখনো? কখনো করে না। কিন্তু নিজের সবচেয়ে প্রথমে নিজের কার্টেল করে, সব থেকে প্রথমে যে নিজের খাবারটা কমিয়ে দিল। যে হয়তো 4টে রুটি খেত, সে জায়গায় 3টে রুটি খাচ্ছে নিজে। তারও যদি পরে উপায় নেই, তখন 2টো রুটি করে দিল। তারপরেও যদি কম করতে হয়, তারপরে হয়তো বাবারটা কম করে, মানে স্বামীরটা কম করে। শেষে, সর্বশেষে তার যে শিশু বাচ্চা, সর্বশেষে মানে সবকিছু আর যখন কোনো উপায় নেই, তাও চেষ্টা করে যে অন্তত বেলা খেয়েও থাকবো, কিন্তু বাচ্চাটাকে যেন পেট ভরিয়ে খায়। এই যে ভাবনা চিন্তা কি করে হয় একটা মায়ের একটা শিশুর প্রতি? আমাদের ঠাকুরের প্রতি, আমাদের ইষ্ট আরাধ্যের প্রতি এইটুকু ভাবনা থাকা উচিত, ধারণাটা থাকা উচিত। ওই জন্যই ঠাকুর বলছেন যে বিষয়ের প্রতি যেই ভালোবাসা, সতী নারীর তার স্বামীর প্রতি ভালোবাসা, মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা, এই 3টে ভালোবাসা ছাপিয়ে যখন ইষ্টের প্রতি ভালোবাসা হয়, তখন ঠিক where there is will there is way, যেখানে ইচ্ছা সেখানেই পথ, যাহা চাহ ওহা রাহ। তো এইটা হচ্ছে কথা, যে আমি প্রথমেই যদি মেন্টালি যদি আমি নিজেকে আগেই ধরে নিয়ে রেখেছি যে আমাকে এরকম করতে হবে, তাহলে মুশকিল। ভিক্ষা, শেষ উপায় হচ্ছে ভিক্ষা। আর আমার মনে হয় এখনকার সময় আমাদের যেরকম ভাবে চারিদিকে আমরা দেখছি আমাদের লোক বেড়েছে, তাতে যদি ওরকম যদি খুব অসুবিধা হয় যে আর কোনো উপায় নাই, ভিক্ষা করেও চেষ্টা করব অন্তত ঠাকুরেরটা পূরণ করতে। আর এই যে মেন্টালিটি, এই মানসিকতাই ওই যে একটা বিভ্রাট এসছে সাময়িক, সেই বিভ্রাট থেকে আমাকে বের করে দেবে। তো যেটা মেডিসিন, আমি রোগের সময় মেডিসিনটাই বন্ধ করে দিলাম, রোগ তো আরো অ্যাগ্রাভেট করবে, ডিজিজ তো আরো বেড়ে উঠবে। তো এটা হচ্ছে পথ, এটাই হচ্ছে উপায়। আর উপায়টাকেই যদি আমি কার্টেল করে দিই, তাহলে বাঁচবো কি করে? তাহলে তো আরো বেশি খর্ব হতে থাকবো, আরো নিজেকে ডিগ্রেড করতে থাকবো। এটা আমার ভাবনা। আমার মনে হয় যে দরকার পড়লে ভিক্ষা করে হলেও, বাড়তি বেগারি খেটে হলেও, যেখানে হয়তো আমার 200 টাকা পাওয়ার কথা, সেখানে হয়তো আমি 50 টাকাই পাবো, তাও খেটে দেবো, ঠাকুরকে দিতে পারি যাতে পূরণ করে দেবো। তো এই মানে মানসিকতাটা হচ্ছে এই জোর, এটাই মানুষের জীবনকে বাঁচায়। আর এটা কোনো আমার কথা না, আমার বানানো কথা না, বা কোনো একটা খুব গবেষণা করে কারোর বের করা কথা না, একটা সৃষ্টিকর্তা স্বয়ং পরম পিতার মুখের কথা। তো তিনি যখন আছেন সহায়, তো ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো এই যে তার কথা যদি ভাবি, তার কথা যদি চিন্তা করি, ওই রকম ভাবে একটি মা যেরকম নিজের শিশুর কথা ভাবে, শেষ নিঃশ্বাস অবধি সে শিশুকে মানে পূর্ণভাবে পূরণ করতে চায়, সেই ভাবনা, সেইটুকু যদি আমার কাছে ঠাকুর হন, তাহলে ঠিক পথ ঠিক পাওয়া যাবে। তো এটা হচ্ছে কথা। আমি নেগেটিভ কথাটাকে প্রশ্রয় না দিয়ে বরং পজিটিভ ওয়েতে এগোতে। আর অসুবিধা আমরা সবাই আছি, পরিবেশে যদি কেউ এরকম ভাবে ফল করে, আমাদেরও ফল। তো পরিবেশের মধ্যে
আমার যদি এরকম অসুবিধা হয় আমি আপনার কাছে ভিক্ষা করব, আপনার কাছে অসুবিধা হলে আপনি আমার কাছে ভিক্ষা করবেন, এরকম ভাবেই তো আমরা চলছি। পুরো সম্পূর্ণ ঠাকুরের ডায়নেস্টিটা, ঠাকুরের কিংডমটাই তো ভিক্ষার উপরে দাঁড়ায় আছে। ঠাকুর তো আমাদেরকে এত কিছু সব হয়ে মান অভিমান সব থাকা সত্ত্বেও অন্তত এতটুকু এই বাঁধনটা ভেঙে দিতে পেরেছেন ঠাকুর আমাদের, অন্তত যে আমরা হাত পাততে লজ্জা পাই না ঠাকুরের জন্য, অ্যাটলিস্ট ঠাকুরের জন্য, বা সেই ইয়েতে আমাদের পরিবেশের জন্য আমরা হাত পাততে লজ্জা পাই না। তো যদি ওইরকমই কোনো অসুবিধা হয় আমার পরিবেশের মধ্যে, যদি ঠাকুরের মানুষ এতদিন ধরে যদি করে তুলেছি বা আছে, তারা নিশ্চয়ই সাহায্য করবে, তারা নিশ্চয়ই করবে যাতে আমি ওটা মেনটেন করতে পারি। কিন্তু সেই আবার একটা কথা বললাম, শোষণ প্রবৃত্তি নিয়ে নয়, এক্সপ্লয়েট করার প্রবৃত্তি নিয়ে পরিবেশে গেলে কিন্তু সেটা ইন রিটার্ন নিজের জীবনেও তাই আসে। সেই জন্য সেটা হচ্ছে সর্বশেষ উপায়। প্রথম উপায় তো আছে, আমি নিজের অনেক কিছু আছে, বিড়ি সিগারেট চা টা খেয়ে, চাই যদি ধরি, একটা চা মানুষ সারাদিনে যা খায় হিসেব করলে হয় যে কত টাকার আমরা চা খেয়ে নি। তখন তো বাইরে দোকানে 10 টাকার নিচে চা পাওয়া যায়। তো আপনি ভাবেন যে দিনের বেলায় কত টাকার আমরা চা খেয়ে বসি। এই বাহানায় ইটস এ গোল্ডেন অপরচুনিটি, এটা সুবর্ণ সুযোগ। ভালো দেখার চোখ দুঃখ আঘাত বিঘ্নে দেখে, সুবর্ণ সুযোগ, এই তো মৌকা। যাক, চা ছেড়ে দেবো, চায়ের যা টাকা হয় আমি ওটা ঠাকুরকে ইষ্টবিধি করি। এটা ব্লেসিং ইন ডিসগাইজ, যে অন্তত চা খাওয়াটা তো খুব ভালো জিনিস নয়, আমাদের ন্যাচারাল যে ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে তো একটা হ্যাম্পারই করে, তবে অভ্যস্ত হয়ে আছে তাই খাই। তো যদি এটাই মনে করি যে ঠাকুর চা খেতেন না, আমিও খাবো না, ঠাকুরও ভালোবাসতেন না, হয়তো চা না খেলেই ভালো হয় এসব বলতেন, ঠিক আছে, এই বাহানায় দিলাম চাটা বাদ দিয়ে। চা নাই, আরো কোনো কিছু আছে, ও আমি পান খাই, ঠিক আছে, এই কয়দিন, এই যে যতদিন এই অবস্থা আছে, পানই খাওয়া ছেড়ে দিলাম, যা ঠাকুর তোমার জন্য ছাড়লাম। এই যে ব্যাপারগুলো, এই যে এই ছোট ছোট জিনিস আছে, এই ছোট ছোট পরে বোঝা যাবে। এইটা যখন বিজয় হবে না, যখন পরে, তখন নিজের উপরে নিজে গর্ববোধ হবে যে আমি এরকম পেরেছিলাম, যেটা আমার দুর্বলতার বিরুদ্ধে, এইগুলোই হচ্ছে উইকনেস, এইগুলো হচ্ছে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ, এটাতে বিজয়ী হওয়া। ঠাকুর তো এটাই চাইতেন। তো আমার মনে হয় যে এই অনেক রকম ব্যাপার আছে, কথা তো অনেক হয়ে যাবে, তবে শেষ ইয়ে অব্দি চেষ্টা করতে হয় যে আমি মেনটেন করবো, নেগেটিভ ভাববো কেন, হয় না কেন, হতে হবে। আর ওই বললাম শেষ উপায় তো আছে দীক্ষা, ঠাকুরের জন্য কি আছে, পরিবেশে সবকিছু করতে অমিয়। দাদা খুব সমৃদ্ধ হলাম এই বিষয়ে সবাই। আর একটা প্রশ্ন আছে ইষ্টভীতি সংক্রান্ত, একজন প্রশ্ন যে বলছে অনেকে বাড়ি গাড়ি ব্যবসা দোকান এবং এসব কিছুর জন্য ইষ্টভীতি করেন, এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের স্পষ্ট করে কিছু বলা আছে কি? যদি না থাকে বা থাকে সেই বিষয়ে যদি কিছু মতামত দেন। আমার এই বিষয়ে আমি ঠিক পার্টিকুলারলি কোথায় কি বলা আছে এটা আমার দেখতে হবে, আমার খেয়াল পড়ছে না এখন, আপাতত পড়ছে না। তবে এই বিষয়ে আমার একটা ধারণা আছে, যেটা আমি বহু জায়গায় ব্যক্তও করেছি, করি। আমি জানি না যে ভুল বেঠিক, ঠিক বেঠিক জানি না, তবে আমার একটা কনফিডেন্স আছে এই ব্যাপারে। আমার মনে হয়, আমার এরকম ভাবে ভাবতে ভালো লাগে, তাই আমি এরকম ভাবে ভাবি, বলি যে ইষ্টভৃতি তার মানে কি, সামর্থ্য, আমার সামর্থ্যের যোগ্য, আমার যে সামর্থ্য, আমার ক্যাপাবিলিটি, আমি সেটা দিয়ে কি করছি, আমি ঠাকুরকে পূরণ করছি। যে ঠাকুর, আমার মাকে পূরণ করছি বাড়িতে, আমার বাবাকে পূরণ করছি, আমার বউ, আমার বাচ্চা, আমি সবকিছুকে পূরণ করছি। তো কি পূরণ করছি তাদেরকে, যে তাদের যা যাবতীয় প্রয়োজন সেগুলো আমি মিটাচ্ছি, তাদের যা দায়িত্ব ভার সেটা আমি নিচ্ছি। সেই সব কিছু দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব আমার ঠাকুরের দায়িত্ব, সেটা আমি নিচ্ছি। তাও সে ঠাকুরই ব্যবস্থা করেছেন, ঠাকুর বলেছেন অ্যাটলিস্ট 2 বেলা, অ্যাটলিস্ট ফর মানে 2 মিলস, যে অ্যাটলিস্ট। এবার কথাটা হচ্ছে যে 2 বেলার খাবারের যা হয় সেই ভোজ্যটুকু তাকে। তো এই
তো এখন এইটা ভাবলেও তো গিল্টি ফিলিং হতে লাগবে, বিবেক, যে আমরা সত্যি সত্যি কি দুবেলার দিই। তো যাই হোক, এই জন্যই আমি বারবার করে বলি ইষ্টভৃতি অ্যাকচুয়ালি আমাদের হয় না, আমরা ইষ্টভৃতি করার চেষ্টা করছি। এই চেষ্টা করতে 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 আস্তে 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 হয়তো ইষ্টভৃতি হবে। তো যাই হোক, যে অবস্থায় থাকি, যেরকমই থাকি করছি তো অ্যাটলিস্ট। তো সেই হিসেবে আমি বলি যে আমি যে দায়িত্বটা নিচ্ছি, আমি ঠাকুরের দায়িত্বটা নিলাম, যে ইনিও আমার ইয়ে, তো আমি সেই দায়িত্বটা ঠাকুরকে পূরণ করছি, যে আমার সামর্থ্যটা আমি ঠাকুরকে দিচ্ছি, আমার সামর্থ্যটা করছি, রাইট? উদ্দেশ্যটা কি? এই যে ইষ্টভৃতি করছি, উদ্দেশ্যটা কি? ঠাকুর তুমি বেঁচে থাকো, ঠাকুর তোমার যেন পেট ভরে, ঠাকুর তুমি যেন তৃপ্তি পাও, ঠাকুর তুমি যেন স্বাদ পাও, ঠাকুর তুমি যেন আনন্দ পাও, ঠাকুর তুমি যেন পুষ্টি পাও। এই তো। এর পেছনে আমি যদি ভাবি ঠাকুর তোমাকে খাওয়ালাম আমার যেন পেট ভরে, ঠাকুর তোমাকে খাওয়ালাম আমি যেন তৃপ্ত হই, ঠাকুর তোমাকে খাওয়ালাম আমি যেন পুষ্টি পাই, ঠাকুর তোমাকে খাওয়ালাম আমি যেন বেঁচে যাই, দেখি ইষ্টভৃতি হলো? হলো না। তার মানে ওই আবার একটা কম্প্যারিজন, সেই তুলনা, মা যখন তার শিশুকে খাওয়ায় কি ভাবে, আরে বাবা রে, বাছা রে, বেঁচে যা, তুই ভালো থাক। আর ওই শিশুটা যখন, বাবা কেমন লাগলো খেতে, আজকে ভালো লাগেনি, এই রাম, এই ঠিক আছে ঠিক আছে, আজকে কোন রকমে খেয়ে নাও, কালকে আমি ঠিক ভালোভাবে করে দেবো। সে খাবার এত কষ্ট করে বানিয়েছে, শিশুটা একটু মুখটাই করেছে, মন খারাপ হয়ে গেল। পরবর্তী দিনকে আবার একটু ভালো করে যখন বললো, বাবা কেমন লাগলো খেতে, মা খুব ভালো হয়েছে, মন ভরে গেল। তার মানে ওই যে শিশু তৃপ্ত হলো, তুষ্ট হলো, পুষ্ট হলো, এতেই আর কিছু চায় না। সেই মা একদমই চায় না যে এই যে আমি খাওয়ালাম শিশুটাকে, এ বড় হয়ে আমাকে দেখবে, আমি যখন বুড়ি হয়ে যাব তখন এই আমাকে খাওয়াবে। এই ভাবনা নিয়ে পৃথিবীর কোনো মা, এমনকি পশুও, ইতর পশুও তার শিশুকে এই ভাবনা নিয়ে খাওয়ায় না যে আজকে আমি একে খাওয়াচ্ছি, পরবর্তীকালে এ আমাকে খাওয়াবে। কোনোদিনও না। সেই মুহূর্তে একমাত্র তার উদ্দেশ্য থাকে তার শিশুটাকে সে পুষ্টি দিচ্ছে। ইষ্টভৃতি এর চেয়েও যদি বড় কিছু হয়, ইষ্টভৃতি হচ্ছে তাই। দ্যাটস ইট। এটা তো ক্লিয়ার হলো। এইবার নিজেকে দেখতে হয়, ইন্ট্রোস্পেক্ট করতে হয়। আমি যখন দোকানের ইষ্টভৃতি করছি, উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা থাকে দোকানটা যেন আমার ভালো চলে। আমি যখন মোটরসাইকেলের হয়ে ইষ্টভৃতি করি, উদ্দেশ্যটা কি থাকে? অ্যাক্সিডেন্ট যেন না হয়। আমি যখন গরু ছাগল এগুলো করি, এগুলো যেন ভালো করে থাকে। তার মানে ঠাকুর সেখানে উদ্দেশ্য থাকে না। যদিও ইনিশিয়াল স্টেজে যেরকম ভাবে মানুষকে বলা হয়, মানুষও তাই ভাবে যে ইষ্টভৃতি করছি বেঁচে যাব, আমার কোনো দুর্ঘটনা হবে না, আমার কোনো ক্ষতি হবে না। ইনিশিয়ালি কিন্তু তাই থাকে, কিন্তু এটা কিন্তু ফ্ল, এটা কিন্তু খাকতি। এরকম খাকতি যে যখন স্বামী আর স্ত্রীর যখন বিবাহ হয়, তখন কিন্তু মেয়ের বাবাও যায় এইটা দেখতে যে ছেলেটা আমার মেয়েটাকে খাওয়াতে টাওয়াতে পারবে কিনা, মেয়েটা ওই বাড়িতে গিয়ে ভালো করে বেঁচে টেচে থাকতে পারবে কিনা, সবকিছু দেখে। কিন্তু আবার ছেলের বাবা এসে দেখে যে এই মেয়ে আমার ঘরে এসে সব সংসারটাকে, সংসারের হাল ধরতে পারবে কিনা, সবাইকে ভালোবেসে সবার শুশ্রূষা সেবা এইসব নার্চার এগুলো করতে পারবে কিনা। এখানে কোথায় ভালোবাসা? এখানে তো গিভ অ্যান্ড টেক। এই সব কিছু কিন্তু তাই। ইনিশিয়াল স্টেজে যখন সম্বন্ধ আসে তখন এরকমই হয়, কিন্তু যখন একবার সম্বন্ধ হয়ে যায়, যখন পাকা হয়ে যায়, যখন বিবাহ হয়ে গেল, যখন সে বাড়িতে চলে গেল, তখন কিন্তু আর এই গিভ অ্যান্ড টেক থাকে না। তখন তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী। তুমি যদি বাটি নিয়ে রাস্তায় বেরো, 14 বাটি না হোক হাতে, আমি ওটা উদাহরণ বাজে মানে একটু ছোট হয়ে গেল, তুমি যদি জঙ্গলে যাও 14 বছরের জন্য, সেই পিতার
রক্ষার্থে, তার কথা রক্ষার্থে 14 বছর যদি তুমি এই রাজপ্রসাদ সব ছেড়ে, জীবনে কখনো আমি মাটিতে পা দেইনি, আমি সারা জীবন এতদিন ধরে সোনার চামচে খেয়েছি, এত শয়ে শয়ে দাসী আর এইসবের পরিবৃত হয়ে আমি থেকেছি, কিন্তু আজকে এই প্রথম দিনই, দ্বিতীয় দিনই আমার তোমার হাত ধরে 14 বছরের জন্য সেই কৃচ্ছ সাধনের জন্য চলে যেতে হচ্ছে, একবারও পেছনে ফিরে তাকায়নি, বেরিয়ে গেছে। কোথায় সুখ, কোথায় গিভ অ্যান্ড টেক? নেই। তখন ওই তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তুমি বেরোলে আমি বেরিয়ে গেলাম। ব্যাপারটা দেয় ঠাকুরের কাছে প্রথম যখন আসে, ফার্স্ট ডে ইনিশিয়ালি, ঠিক আছে তুমি আমার রক্ষা করবে, তুমি আমার এই সবগুলো মিটিয়ে দেবে, বেঁচে যাব, এই করবো, কি করবো, কতদিন এই চলবে, কতদিন? তার মানে এই যতদিন এই ভাবনাটা আসেনি যে তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তোমার সাথে বেরিয়ে পড়বো খালি পায়ে সেই কণ্টকাকীর্ণ সেই জঙ্গলে, যদি বেরিয়ে যেতে হয় বেরিয়ে যাব, এই ভাবনাটা যদি না আসে, তাহলে স্বামী রূপে বরণটা হয়নি। তো সেই রকম কথা। তো সেই হিসেবে যদি বলি, তো এই যে একটা হয়ে যাচ্ছে, সেখানে ডাইলিউশন হচ্ছে স্পিরিটটা। আবার ওই একই কথা বললাম, প্রত্যেকটার পিছনে হচ্ছে ভাবনা। আমার ভাবনাটা কি? এই ভাবটাই তো মুখর হয়, কর্মে পরিণত হয়। তো সেই হিসেবে এই যে ছাগল বেড়াল আর এই দোকানপাট আর এই দিয়ে যখন ইষ্টপ্রীতি করি, ভাবনাটা সম্পূর্ণ থাকে ওই জিনিসটার প্রতি, ঠাকুর সেখানে উদ্দেশ্য নাই। আর আমি সেই জন্যই মনে করি যে সেইটা নিকৃষ্ট, ওটা মোটেই উৎকৃষ্ট নয়। আর আমার যদি এতই ক্ষমতা থাকে যে আমার দোকান থেকে আমার অর্জন হচ্ছে, ওয়াই নট ইষ্টপ্রীতি? যে আমি ইন্ডিভিজুয়ালি যে ইষ্টপ্রীতি করছি, আমি ঠাকুরকে আরো বেশি করে দেবো, আমি ঠাকুরকে আমার ক্ষমতার থেকে আরো বেশি করে পূরণ করব। আমি এইসব এই দিয়ে কেন আমি ঠাকুরকে করতে যাব? ওটাকে ভালো রাখার জন্য চুলোয় যাক ওইগুলো, আমার ঠাকুর ভালো থাকলেই হবে। তখন দেখা যাবে যে ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি তোমার প্রভুর, কারোর না। এই ব্যাপারটা যখন কনসলিডেট হয়, সব থাকে। শ্যাম থাকলে শ্যামও থাকে, কুলও থাকে। কুল ধরতে গেলে ও কুলও হারায়, শ্যামও হারায়। তো আমি জানি না ঠিক বললাম না কি বললাম, তবে এইরকম কথা আর কি আমার মনে হয়। তাই আমার মনে হয় যে ইষ্টপ্রীতি সম্পূর্ণ হচ্ছে সাইকোফিজিক্যাল কনডেন্সড ফর্ম অফ থিং। এটা মানে যেটা ঠাকুর নিজে বলেছেন, এটা ঠাকুরের নিজের মুখের কলা, যে প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন। এবার যদি ইষ্টপ্রীতি মানে হাসি পায় যে যদি এই জিনিসটা ব্যাপারটা ভাবি, তাহলে এই দোকান আর মোটরসাইকেলের মানে এটা কোথায়? প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন, কোথায় এটা? তো এটা তো সেই ওই হয়ে গেল। তো আমার মনে হয় ইষ্টপ্রীতি কিন্তু চারটিখানি কথা না। এই ইষ্টপ্রীতি যে মানুষের জীবনে কি ড্রাস্টিক চেঞ্জেস আনতে পারে, কল্পনার বাইরে। ঠাকুর বলছেন যে এই যে ভোর সকাল সকাল যে ইষ্টপ্রীতি করা, এটাতে একটা এক্সট্রা এনার্জির একটা পুশিং হয়, কল্পনা করা যায় না। যে করে না, করার পরে যখন করবে না, তখন বুঝবে যে ব্যাপারটা কি। তো যদি ভালো করে সে স্পিরিট নিয়ে করা যায়, ইষ্টপ্রীতিটাকে ঠিক করতে হয়। আর ওইসব ব্যাপারে আমার ব্যক্তিগত মত, আমি এরকম মনে করি। এবার কে কি ভাবছে করছে, সেটা তার দায়, আমার নয়। তো তাদের ব্যাপার। আমার যেটা ফিল করি, আমি সেটাই আমি বললাম। খুব সমৃদ্ধ হলাম দাদা। আমাদের চ্যাট বক্সে একজন দাদা প্রশ্ন করেছেন যে ঠাকুর অরুণুষার সময় ইষ্টভীতি করতে বলেছেন, কিন্তু অনেকে বিভিন্ন কারণে দেরি করে ইষ্টভীতি করেন, সেই ইষ্টভীতি কি সম্পূর্ণ ভুল? আর সেটি ঠাকুর সেই ইষ্টভীতি কি গ্রহণ করেন? এমন একটা প্রশ্ন তিনি রেখেছেন। ওকে, এই ব্যাপারটাও আমি বললাম না যে সবকিছু আমাদের জীবনেই আছে। আমরা জীবনে একটুখানি যদি নাড়াঘাটা করি, ঠিক বেরিয়ে যাবে উত্তরটা কোথায়। আমার বাবা বাড়িতে, আমার বাবা তিনি প্রত্যেক দিন বলেছেন যে আমি ভোর 4টের সময় খাবো, 4:30 সময় খাবো।
এবার আমার তো সবসময় বাবা 4:30টার সময় বলেছেন, আমি প্রত্যেক দিন উঠে 4:30টার সময় বাবাকে খাইয়ে দিচ্ছি, রাইট? প্রত্যেক দিন খাওয়াচ্ছি। একদিন কোনো কারণে ঘুম ভাঙলো না, যাই হোক, মেবি অপরাধ, ক্রাইম হয়েছে, দেরি হয়ে গেছে, হয়ে গেছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, যেহেতু ভোর 4টের সময় খাওয়াতে পারিনি, আমি ভাবলাম যে যাক, আজকে তো খাওয়াতে পারিনি, ঠিক আছে বাবা, আমি আজকে তোমাকে 4টের সময় খাওয়াতে পারিনি, আমি তোমাকে কালকে আবার ঠিক ভোর 4টের সময় খাইয়ে দেবো, আজকে থাক। করবো কি? করবো না। কারণ কি, যে আরে 4:30টার সময় বাবা ভুল হয়ে গেছে, একদম খুব হয়ে গেছে, তুমি ক্ষমা করো, আজকে তোমাকে আমি খাইয়ে দিচ্ছি, কালকে থেকে আবার আমি ঠিক টাইমলি খাওয়াবো, তাই তো করি। এর চেয়ে এইটুকু ভাবি না ঠাকুরকে, এইটুকুই। ওই আকাশের ভগবান বানাতে হবে না, মন্দিরের ওই মার্বেল পাথরের ভগবান বানাতে হবে না, আমরা বাড়ির ঠাকুর করে রাখি, বাড়ির বাবা মা করে রাখি, সেটুকু যদি করে রাখি, তাহলে তার যেটা ইচ্ছা সেটাই করব। কখনো যদি তার ইচ্ছার বিরুদ্ধে হয়েও গেল, তাই বলে কি ছেড়ে দেবো? তো সেই জন্যে কথাটা হচ্ছে তাই, যে তিনি যখন চাইছেন তখন করব, আর কোনো কারণে যদি এটা হয়েই গেল তো ঠিক আছে, এটা তো ভুল ভ্রান্তি তো আমাদের সর্বক্ষণ হচ্ছে, কিন্তু আবার যখনই বুঝলাম আবার ঠিক করে নিলাম, আবার করলাম, এই করতে করতেই চলে জীবনটা। তো ব্যাপারটা এরকম। আর ঠাকুর নেন না, আমার ঠাকুর সত্যি কথা বলতে গর্ববোধ তো এখানেই হয়, যে এই যে সারা পৃথিবীর সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকার যে ক্ষমতা ঠাকুর দিয়েছেন, এই যে কনফিডেন্স দিয়েছেন, কোথার থেকে? গর্ব হয়। আর যে ঠাকুর বলেন হতে পারে তুমি ব্রহ্ম হত্যাকারী, হতে পারে তুমি গো হত্যাকারী, হতে পারে তুমি স্ত্রী হত্যাকারী, হতে পারো তুমি ঘৃণ্য থেকে ঘৃণ্য পাপ করে থাকো, হয় না, একবার শুধু ছুটে আয়, একবার শুধু ছুটে আয়, আমি সর্বপাপ থেকে তোকে মুক্তি দেব। এই বাণী কে দিচ্ছেন? ঠাকুর দিচ্ছেন। আর ঠাকুর আজকে দিচ্ছেন না, যুগ যুগ ধরে দিয়ে এসছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষাস্মি মা শুচঃ। সর্ব কিছু থেকে মুক্তি দেব। তো ভুল ভ্রান্তি সারা জীবন তো লেগেই আছে, কোন দিনকে আর একেবারে পারফেক্ট হয়ে গেলাম, কিন্তু একটা জিনিস হয়েছে, টুয়ার্ডস পারফেক্ট জার্নি, টুয়ার্ডস পারফেকশন, যে আমাদের যে যাত্রা, এই যাত্রা কিন্তু পূর্ণতার দিকে, অপূর্ণতার দিকে নয়। এইটা ঠাকুরের দয়া, এইটা যদি মেনটেইন থাকে, পুতিগন্ধ হবে না। বদ্ধ জল ব্যাকটেরিয়া ফর্ম করে, কিন্তু স্রোতশ্রেণী যেই ধারা, সেই স্রোতশ্রেণী ধারাতে পুতিগন্ধ হয় না। হতে পারে সেই স্রোতশ্রেণী ধারা কখনো পাথরের উপরে বাড়ি খাচ্ছে, কখনো এদিকে বয়ে যাচ্ছে, কিন্তু ওই ধারাটা যেন না থামে। যদি না থামে, পুতিগন্ধ হবে না। যদিও পুতিগন্ধ যদি ব্যাকটেরিয়া আসেও কোনো কারণে এদিক ওদিক থেকে পড়েও যায়, সে বইয়ে নিয়ে চলে যাবে, সে সব কিছু নিয়ে গিয়ে সে সমুদ্রে গিয়ে মিলবে, যা থাকবে। কিন্তু যদি এই কন্টিনিউইটিটা, এটা যদি বন্ধ হয়ে গেল, আটকে গেলাম একটা জায়গায়, শেষ। তো আমার মনে হয় যে এইটা, এই কন্টিনিউইটিটা মেনটেন যদি করে থাকি, তাহলে যত আবর্জনা টাবর্জনা সব নিয়ে গিয়ে পড়বো, সব গিয়ে সেই একে। তার মানে যে নদী যেরকম সমস্ত কিছু নিয়ে যতই পলিউশন হোক না কেন, যতই নোংরা তাতে আমরা ফেলি না কেন, সে কিন্তু তার ধারা থামায় না বলে সে আলটিমেটলি গিয়ে সেই সমুদ্রে তার মিলন হয়। আমাদের জীবনটাও তাই, আমার হতে পারে নানা রকমের ত্রুটি বিচ্যুতি আবর্জনা এইসব জঞ্জাল এসে যাচ্ছে, চলাটা থামানো যাবে না। ভুল হয়েছে আবার ঠিক করলাম, পড়ে গেছি আবার উঠে দাঁড়ালাম, এই করতে 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 ঠাকুরের দয়া ঠিক গিয়ে যেখানে পৌঁছানোর আমরা পৌঁছে যাব। তো কিন্তু যদি আটকে গেলাম, একটা কোনো কিছু হলো সেখানে যদি আটকে গেলাম, আটকে গেলেই তো সেই আবার বদ্ধ জলে যা হয় সেই অবস্থা হয়ে যাবে। তো এইটা আমার মনে হয় যে ভুল ভ্রান্তি তো হতেই পারে, বাট যেইটা ঠাকুর বলেছেন যেরকম, যে অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। তো এইটা হচ্ছে ডিকটাম, এটা হচ্ছে আদর্শ। ওই জন্যে এই আদর্শের থেকে আমাদের চ্যুতি বিচ্যুতি হতে পারে,
এটা কি পরমপিতা জানেন না? এটা কি ঠাকুর জানেন না? তাও বললেন। আর সেই জন্যে আমরা যখন দীক্ষা নিয়েছি ঠাকুর, তখন আমাদেরকে দিয়ে ঠাকুর কি বলালেন? চেষ্টা করিব বলিয়া দীক্ষা গ্রহণ করিতেছি, যাতে ওইখানেও চ্যুতি না হয়। বললাম করব, আর করছি না, করতে পারছি না, এটাতেও যেন গন্ডগোল না হয়। তাই এই চেষ্টাটা যেন এমন হয়, অমোঘ হয়। এই চেষ্টা একটা দিন আমাদের ওটা অভ্যস্ত যেন ওই কর্মে হয়ে উঠি, যাতে আর চেষ্টা না থাকে। এবার এটা আমার ন্যাচুরাল থিং। তো সেটা যদি করতে পারি, এটাই ইয়ে গোলটা হচ্ছে, এটাই আদর্শ হচ্ছে, এটাই, ওটাকে লক্ষ্য করে এগোতে হবে। মাঝে মাঝে পড়ে যাচ্ছি, ঠিক আছে, তবে যত কম পড়ি তত ভালো। বয়স কম, খেলাধুলা করেছি, হাড়গোড় ভেঙেছে, কখনো কলার বোন ভেঙেছে, কখনো রিস্ট ভেঙেছে, কখনো পা হাত ভেঙেছে, সব ভেঙেছে। আবার বোন ম্যারোজ গুলো আর ওই ইয়েগুলো, সিক্রেশন গুলো ভালো ছিল, আবার জয়েন্ট হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এর পরে বয়স বাড়তে থাকছে। বুড়ো বয়সে যদি হাড় ভাঙে, আর জোড়া লাগবে না। তো সেই জন্য এই পড়াটারও একটা সীমা আছে, ত্রুটি বিচ্যুতিরও একটা সীমা আছে। তো সেই সীমাটুকুর মধ্যে যদি হয়ে যায়, ইনিশিয়ালি যদি হয় ওঠা পড়া, ঠিক আছে। কিন্তু বারবার যদি হতে থাকে, তখন একটা বয়সে আর জোড়া লাগবে না, তখন বেড রিডেন হয়ে যেতে হবে। তো আমাদের মানে কি বলবো, যত বলছি নিজের গায়ে কাঁটা লাগছে, নিজের গায়ে কাঁটা ফুটছে। তবে ঠাকুরের হয়তো এটাই ব্লেসিং, যে দেখ, তোর মুখ দিয়ে বলাচ্ছি, তোরই সব ভুল ত্রুটি বিচ্যুতি। তো অন্তত এইটুকুতেও মাথায় যদি ঢোকে, অনেক কিছু ভুলভাল হয় জীবনে। তো এই চলা আমিও আগে দাদা সমৃদ্ধ হলাম। একজন অনেকেই এখানে যুক্ত হতে পারেননি, সরাসরি ইউটিউবে দেখছেন, উনিও এই প্রশ্নটাই করেছিলেন যে বারবার যদি এরকম ভুল হতে থাকে তাহলে কি করণীয়, যে উঠতে পারছেন না। আপনি সেই প্রশ্নটা উত্তর দিয়ে দিলেন। এখানে একজন প্রশ্ন করছেন যে সবচেয়ে প্রথমে 10টা চর এই গালে, 10টা চর এই গালে, আর সকালবেলায় বিকেল বেলায় উঠে 100 বার কান ধরে উঠবস। আর এতে যদি না হয়, তাহলে একটা লোক ভাড়া করে রাখতে হয়, ঠিক 4টের সময় 1 বালতি জল ঢেলে দেবে গায়ে। আর এমন লোক রাখতে হবে যে গুরুজন টাইপ অফ লোক হবে, রেগে গিয়ে তাকে কিছু করতেও পারবে না, বলতেও পারবে না। আর কি বলবো, এর চেয়ে এইটাই বেস্ট উপায়। আগে একজন প্রশ্ন করছেন যে ইষ্টভীতি করার পরে, প্রার্থনা বা ইষ্টভীতি করার পরে যে ঘুম, বলছেন নিদ্রা, এটা কি ভুল? সেটা একটু যদি কিছু বলেন এই বিষয়ে। 100% ভুল, 100%, 200% ভুল। কারণ চতুর চূড়ামণি, কে চতুর চূড়ামণি? ঠাকুর আমার চতুর চূড়ামণি। আমরা ভাবি যে এইসব প্রার্থনা করছি, তাকে খুশি করছি, তিনি খুব খুশি হয়ে যাচ্ছেন, তাকে ভগবান ঈশ্বর বলছি, তিনি গায়ে করছেন। একটা বাচ্চাকে খেলায় গার্জিয়ান হোক, শিক্ষক হয়, এমন করতে করতে দেখা যায় সেই বাচ্চারই উপকার হয়, বাচ্চারই লাভ হয়ে যাচ্ছে। তো হয়তো উৎসাহ দিল, এই দেখ আমার কি ব্যথা লেগেছে, একটু ওঠা, আমাকে তোল, একটু তোল, করে না বাবা? আর পারছি না। বাচ্চাটা তাড়াতাড়ি এসে, এ বাবা তোমার ব্যথা লেগেছে, দেখি, একটু আদর করে দিচ্ছে, জল এনে দিচ্ছে। এই যে করাচ্ছে, বাবার কিছুই হয়নি, ওই ছোট্ট শিশু কি এমন তার সেবা শুশ্রূষা করবে? তবে এই যে একটা করলো, ওই শিশুর মধ্যে এই একটা দয়ার ভাবনা আসলো, সেবা করার টেন্ডেন্সিটা হলো। শিশুটা ভাবছে যে আমি বাবার জন্য করছি, বাবার খুব শান্তি পাচ্ছে, বাবার খুব সুখ হচ্ছে। শিশুটা বুঝছে না যে ওই কাঁচা বয়সে বাবার ওই জন্য করাটা তার সংস্কারে পরিণত হচ্ছে, তার সেবা প্রবণতা বাড়ছে, তার ভালোবাসা বাড়ছে, মানুষকে এই আপদে বিপদে তাকে তুলে ধরা টেন্ডেন্সিটা তার মধ্যে বাড়ছে। ঠাকুরেরও তাই। আমরা ভাবি ইষ্টভীতি করছি, এই করছি, সব ঠাকুরের জন্য করছি। এর মাধ্যমে আমাদের জীবনের কত অবাঞ্ছিত জিনিসগুলো, সেইগুলো যে ওয়েল টিউনড হয়ে যাচ্ছে, অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, আমরা সেটা কল্পনা করি না, আমরা সেটা ভাবি না।
এই যে ভোরবেলায় ওঠা, এই ঠাকুর কেন বললেন যে ঠাকুর উষা অতি প্রত্যুষে, তার মানে অন্তত এই ভালোবাসার টানে, এই ঠাকুরের টানে অন্তত ওই ভোরবেলাটা ওঠা হবে। তো যেই জিনিসটা হলো সেইটা মানে ওই যে ঠাকুর বলতেন না যে নামের ব্যাপারটা যেরকম, যে অনেকে জিজ্ঞাসা করলো যে ঠাকুর বললেন অ্যাটলিস্ট 45 মিনিটস, যে ধরো ঠাকুর 2-3 ঘন্টার ব্যাপার ছিল, তো সেখান থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, লাস্টে 45 মিনিটের নিচে আর নামলেন না, অ্যাটলিস্ট 45 মিনিট নাম। তো একজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা এই খেপে খেপে যদি 45 মিনিট করে নি, যে একবার 15 মিনিট, তারপরের বার 15 মিনিট, আর তারপরের বার 15 মিনিট, তো এই 3 বারে যদি আমি এই 45 মিনিট সারা দিনে যদি আমি মেনটেন করি, তখন ঠাকুর হাসছেন, বলছেন যে ভাত তৈরি করছো, রাইস মেকিং, তো চাল করছো, দিয়েছো হাঁড়িতে, একটু সেদ্ধ হলো, বন্ধ করে দিলে, আবার 2-3 ঘন্টা পর আবার চালালে, আবার একটু সেদ্ধ হলো, আবার বন্ধ করে দিলে, এরকম ভাবে ভালো করে ভাত তৈরি হবে? হবে না। তো এইরকমই ব্যাপারটা হচ্ছে ওই নাম ধ্যান, ওই 45 মিনিট কন্টিনিউয়েশন, যে ওই আবেশটা কন্টিনিউটি যখন মেনটেন থাকবে তখন তার এফেক্টটা হয়। আর ভেঙে গেলে যতটুকু ভাঙার ওই ভাত সেদ্ধর মতন ততটুকুই হবে, ততটা হবে না। সেরকমই এই যে ভোরবেলায় ওঠা হলো, ইষ্টপ্রীতি হলো, নাম ধ্যান হলো, প্রার্থনা হলো, এইটার যে একটা গুড এফেক্ট যেটা শরীরের উপরে পড়ার কথা, দিলাম জল ঢেলে, আবার শুয়ে পড়ে, লাভটা কি হলো? যতটুকু হওয়ার ততটুকু হলো। ওই যে বললাম যে বলে কথায় মন্দের ভালো নার চাইতে তাও ভালো, যে মানুষের 2টো হাতই কেটে যেত, ডাক্তার বললো যে না একটা হাত বাঁচিয়ে নিচ্ছি, কিন্তু জীবন বাঁচাতে গেলে একটা হাত কাটতেই হবে। তখন বললো যে ঠিক আছে বাবা, একটা হাত তো থাকবে, একটা হাত কেটে দাও, জীবনটা বেঁচে গেলে হলো, মন্দের ভালো, তাই বলে কি হাত কাটাটা ভালো? এই নয়। তো সেরকমই ব্যাপার। তো ওইটা যেই ভালো জিনিসটা আহরণ করছিলাম, ভোরবেলায় ওঠা টোটা অন্তত এই ইয়েতে হচ্ছিল, আবার শুয়ে পড়ে তো সে তো জল ঢেলে দিলাম, তা এটাকে কি করে ইয়ে করা যায়, এটাকে সাপোর্ট কি করে করা যায়? কখনো নয়, এটা কখনোই ভালো না। আমার উঠেছি তো উঠেছি, সেই ভোরবেলার ওই টোটাল যে সময়টা, যে ফটোসিনথেসিস টাইম যেটাকে বলে, যে ওই সালোক সংশ্লেষণ নাকি বাংলাতে বলে, তো সেইটার যে সময়টা, ওটা কিন্তু ভোরবেলার টাইমটা, আর ওই নিশা কালের ওই সন্ধ্যাবেলার টাইমটা। তো এই যে টাইমটা, এই সময় শরীরটার উপরে যেই আলো বাতাসের যে একটা এফেক্টটা হয়, ওই এফেক্টটার থেকে তো আবার নিজেকে পুরো নার্ভাস সিস্টেমটাকে ডিপ্রেসড করে নেওয়া হলো। যেই জিনিসটাকে উদ্বেলিত করে স্টিমুলেট করা হয়েছিল সবকিছু দিয়ে, সেটাকে আবার ডিপ্রেশন, অবসাদে ফেলে দেওয়া হলো। তো এটা কি কাম্য নাকি? ঘুমায় তো ঠাকুর ওই জন্য বললেন না, ঘুমানোটা কোনো কাজ নয়, যে ঘুম এটা এটা কোনো কাজ না, এই জন্যই ঘুমায় যে যাতে আবার জেগে থাকতে পারে। জাগাটা হচ্ছে কাজ, জেগে থাকাটা কাজ, ঘুমানোটা কোনো কাজ না। ঘুমানোটা জেগে থাকায় হেল্প করে, তাই যতটুকু হেল্প নেওয়ার দরকার, যখন নেওয়া দরকার ততটুকু নিলাম। এক্সট্রা যখনই হচ্ছে ওইটা কিন্তু ওই এক্সট্রাই, প্রকৃতি সেটাকে সবসময় ইয়ে করবে, রিপালসিভ অ্যাটিটিউডে থাকবে, সবসময় ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আমাদের শরীরেও তাই হতে থাকবে, স্বচ্ছন্দতা নষ্ট হবে, ইজি গোয়িং থাকবে না শরীর। তো এটাকে কখনোই সাপোর্ট করা যায় না, নেভার এভার। তো এটা যা হলো আদর্শ এইটা। আগে দাদা, একজন প্রশ্ন করছেন যে অনেক অনেক ক্ষেত্রেই শুতে শুতে অনেক রাত হয়ে যায়, 2-2:30 এরকম বেজে যায়, সেক্ষেত্রে কি এরকম ভোরবেলা হলেই 2:30-3টে যদি বাজে, সেক্ষেত্রে কি ইষ্টভীতি করে তারপরে কি নিদ্রা যাওয়া উচিত? এমন প্রশ্ন রেখেছেন একজন। সেই একই কথা যেটা আগেও এটা এই কথার ইয়ে বলেই ফেলেছি আমি, যে ইষ্টভীতিটা কার জন্য করছি, ইষ্টভীতিটা কেন করছি, এই সবগুলো মাথায় রাখতে হবে। আমার সুবিধা না, আমি 2টোর সময় জেগেছি, আমি 4টের সময় গেছি, আমি যেখানে গেছি চুলোয় গেছি, ইয়েতে গেছি, আমার কিছু যায় আসে না, তাতে তার কিছু যায় আসে না, তার যখন তারই।
আমার বাবা আমার মা, তার ব্যাপার তো তার ব্যাপার, আমার হিসেবে ম্যানিপুলেশন ভালো না। আমি নিজের হিসেবে ম্যানিপুলেট করব কেন? একজন সেই ছিলেন অনেকটা ওরকমই মনে হয়, একজন স্বাধীনতা সংগ্রামী। তো তার আমরা জানি এটা আমাদের পরিবেশের ঘটনা বলে বলছি। তিনি স্বাধীনতা সংগ্রামী, আমরা দেখেওছি তার শরীরে বুলেটের দাগ যে খেয়েছিলেন ওই সময়টা। তো তিনি স্বাধীনতা সংগ্রামীর তো অনেক রকম ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো এই ফ্যাসিলিটিস এর মধ্যে একটা থাকে কনসেশন, রেলওয়ে যে কনসেশন। তো তার ছেলে কলকাতায় যাতায়াত হতো, কোনো বিজনেস টার্মেই হোক বা যেই কারণেই হোক কলকাতায় যেতে আসতে হতো। তো উনি বয়স্ক বাবাকে নিয়ে যেতেন কলকাতা স্টেশনে, শিয়ালদা স্টেশনে কি হাওড়া স্টেশনে বসিয়ে রাখতেন। তারপরে কাজ কর্ম টর্ম সব করে কলকাতা থেকে ফিরে সন্ধ্যাবেলায় আবার ট্রেন ধরে বাবার সাথে ফিরে আসতেন ইয়েতে দেওঘর জসিডি। তো বাবাকে ইউজ করতেন কি টিকিট, অ্যাজ এ টিকিট। বাবাকে নিয়ে গেলে ওই 25% টিকিটের লাগছে, সেটাতে চলে যাতায়াত করে নেওয়া যাচ্ছে ফার্স্ট ক্লাসে। তো বিপ্লবীদের যেরকম থাকে, ফ্রিডম ফাইটারদের যেই ইয়েটা পাওয়া যায়, তো তিনি ব্যবহার করতেন বাবাকে অ্যাজ এ রেলওয়ে টিকিট। তো সেই হিসেবে আমার কথাটা সেটা, আমি আমার প্রিয়কে, আমার প্রিয় পরমকে আমি ব্যবহার করতে পারি না, ইউজ করতে পারি না। আমার সুবিধা এইটার সময় বলে আমি এটা করবো তা কেন? আমার তার যখন সুবিধা তখন হ্যাঁ, আপদকালে এমন কিছু যেরকম অসহজকালে যেসব যেই ব্যাপারগুলো হয় সেটা সেই সময়টাকে ব্যতিরেক ওই বাদ দিলাম। নর্মাল সিচুয়েশনে আমার সুবিধাটাকে, আমার অসুবিধা হাজার হোক, আমি তার সুবিধা দেখব, আমি সেই হিসেবে করব। আমি আবার বললাম যে জিনিসটা ঈশ্বরপ্রীতিটা হচ্ছে তার জন্য, তার হিসেবে করতে হবে। বাকি আর এবার নিজের ব্যাপার, নিজের জীবনটাকে, নিজের রুটিনটাকে, ঠাকুরকে তো ধরেছি এই কারণে। আদর্শ ধরার মানে কি, যে আমার জীবনের যেই ব্যাপার স্যাপারগুলো সেইগুলোকে শেপ দেবো আদর্শের হিসেবে। আইডিয়ালিস্টিক অ্যাডজাস্টমেন্ট আমাদের পুরো বিনায়িত করতে হবে জীবনটাকে, যেখানে যেখানে যেই যেই জিনিসগুলো ওই যে ঠাকুর বলতেন না, ঠাকুর বাবা একবার আমার জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে যে আগে ইচ্ছা করলেই তো মানুষ সব করতে পারে। তখন ঠাকুর বলছেন হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধ যা তাকে সরিয়ে ফেললে। তার মানে ইচ্ছা করলেই ইচ্ছা করা হয় না, ইচ্ছা করা মানে ঠাকুর বলছেন বিরুদ্ধ যা সেগুলোকে সরিয়ে ফেলা। তো ঠাকুরকে যখন ধরেছি, আদর্শের পথে যখন চলা শুরু করেছি, তাহলে এই আদর্শের পথে চলাতে যা যা বাধা সেগুলো আস্তে 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 সরাতে হবে। এই সরিয়ে চলতে হবে, অন্তত মানসিকতাটা এরকম রাখতে হবে যে আমাকে সরাতে হবে। হ্যাঁ, কারোর নাইট ডিউটি আছে, কারোর মানে এটা তো ইনএভিটেবল, মানে কোনো কিছু করা নেই, আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কারোর জীবনে হয়, যেটা জীবিকার জন্যই হোক বা যেই কারণেই হোক, সেটা রেয়ারেস্ট এরকম ধরনের আমাদের কত আশেপাশে দেখলে এরকম ভাবে আছে, কিছু মানুষ আছেন, তাদেরটা না হয় বাদ দিলাম, কিন্তু তথাপি যদি তাই হয় তাহলে ঠিক আছে, সেই যখন করার সেই সময়টা করে নেবো, তারপরে ঘুমাবো। এটা তো একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটা তো একটা এক্সেপশনাল কেস, যে ওইরকম যদি হয় যে 2-2-2:30 অবধি জাগতে হচ্ছে, তো ঠিক আছে আরো 2 ঘন্টা জাগলাম, তারপরে যখন করার করে তারপরে সবকিছু করে, অনেকেই তাই করেন, অনেক এমন আছেন আমি জানিও যার পুরো মাঝে মাঝেই এই নাইট শিফটটা হয়, তখন কি হয়, তখন ওই 4টে 4:30 অবধি সব করে টোরে একদম সব প্রার্থনা সব কিছু করে নিয়ে তারপরে দিনের বেলায় এরকম হয়। তবে এর যে একটা অ্যাডভার্স এফেক্ট আছে সেটা তো হবেই, সেটা তো ধরেই নিতে হচ্ছে যে রাত্রি জাগা, এটা তো যে সিচুয়েশনেই হোক সেটা তো একটা শরীরের উপরে একটা অ্যাডভার্স এফেক্ট হয়। কিন্তু ওই যে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, অ্যাডাপ্টিবিলিটি আছে, শরীরটা আস্তে আস্তে ওটাকে ম্যানেজ করে নেয়, ধরে নেয়, কিন্তু তার যেটা যতটুকু যা হবার তা হয়। তো এরকম ভাবে আমিও আগে দাদা একজন প্রশ্ন করছেন যে অনিচ্ছা সত্ত্বেও প্রাতকালীন
প্রার্থনার সময় ঘুম ভাঙলো, সেক্ষেত্রে কি প্রার্থনা করে ইষ্টভীতি করব নাকি ইষ্টভীতি করে প্রার্থনা করা উচিত? আবার আমি হলে যদি ইষ্টভৃতির ব্যাপার আছে তাহলে আগে ইষ্টভৃতি করে নেবো। আরো কিছু প্রশ্ন আছে এখানে, ইষ্টভীতি সংক্রান্ত নয়, সেগুলো কি নেব কি আজকে না অন্য কোনো দিন কখনো? আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঘরেই আছি, আরামে আছি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাক। বলছি যে একজন প্রশ্ন করছেন, রাতে খাবার কতক্ষণ পর নাম ধ্যান করা যেতে পারে? অনেকেই বলেন যে খাবার পর নাম ধ্যান করলে শরীরের বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়ে যদি কিছু বিশ্লেষণ করেন তো খুব ভালো হয়। হয় কি যে নাম ধ্যান মানেই হচ্ছে, নাম ধ্যান যখন হয়, মেডিটেশন যখন হয়, যখন জপ হয়, তখন ফ্লুইড যেগুলো আছে আমাদের বডির ফ্লুইড গুলো, সেটা কিন্তু ওঠানামা করে। তো এই পেট ভরা থাকলে, যখন খাওয়া যখন ভরা থাকে, তখন এতে অসুবিধা হয় এই জিনিসটা, স্পাইনাল ব্যাপারগুলো। তো সেই সব এই যে বসে থাকা, যেহেতু পেটে খাবার আছে, তো স্পাইনটাকে সোজা করে রাখা, এগুলো নানা রকম ফিজিক্যাল প্রবলেমস আছে। আর এই ফিজিক্যাল প্রবলেমের জন্য নামের সময়, নাম ধ্যান করার সময় একটা ডিস্টোরশন, বিকৃতি হতে পারে, বিকৃত জিনিসগুলো হতে পারে। এই কারণে যে পেট ভরা থাকলে, জন্য শরীর যদি হালকা ফুলকা থাকে, লাইট ইয়েতে থাকে, তখন বসাটাও ভালো হয়, সুবিধা হয়, আর মেডিটেশনটাও ভালো হয়, মনটাও একাগ্র হতে পারে, এই সব দিক দিয়ে কন্ডিউসিভ হয়। সেই জন্য পেট ভরা অবস্থায় নাম না করাই ভালো ওই রকম ভাবে। কিন্তু নাম তো সর্বক্ষণ, কখন নাম নাই? তো চলাফেরায় সব সময়, ওঠা বসায় সব সময় তো নাম আছে। তবে ওই যে বসে যে মেডিটেশনটা হয়, যেরকম ভাবে আমাদের বিধি আছে, সেই বিধিতে যে করাটা, সেটা ওই সময় না করাই ভালো, কেননা ওই পেট ভরা অবস্থায়। আর টাইমের কোনো হিসেব নেই, আবার বললাম, সময়ের কোনো হিসেব নেই। সে রাত কটা, যখন ইচ্ছা, রাত 12টায় ইচ্ছা হয় 12টা, 1টা ইচ্ছা হয় 1টা, 2টো ইচ্ছা হয় 2টো, 24 আওয়ার্স হচ্ছে মেডিটেশনের টাইম, যখন সুবিধা। তবে 4খানা টাইম আছে, যেটা হচ্ছে বেস্ট টাইম। বেস্ট টাইম কেন বলে, এইগুলো বহু জায়গায় আলোচনা হয়েছে, তবে আবার আমি বলি, বেস্ট টাইম হচ্ছে 4টে টাইম। আমরা তো 2টো বেলা জানি, সন্ধ্যাকাল মানে হচ্ছে সন্ধিক্ষণ কাল, 2টো টাইম জয়েন্ট, একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে বিকাল। তার মানে আলোর শেষ আর অন্ধকারের শুরু, ওটা হচ্ছে বিকেল, আর অন্ধকারের শেষ, আলোর শুরু, সেটা হচ্ছে সকাল। তাই সন্ধ্যা, সন্ধ্যা মানে সন্ধি, যেখানে সন্ধি হচ্ছে, যে 2টো সময়, আলো আর অন্ধকার, যেখানের মিলনের জায়গাটা। তো একটা বিচ্ছেদের জায়গা আর একটা মিলনের জায়গা। আচ্ছা, এই সিনারিও গুলো বুঝতে গেলে কিন্তু এই যে আমাদের সকাল সন্ধ্যা যে আরাধনা উপাসনা করার টাইমিং গুলো করা হয়েছে, এটা তো আজকের নয়, এটা সনাতন সেই সভ্যতা, যে তখনকার যুগের সময় করা। এখনকার লাইফস্টাইল দেখলে কিন্তু আমরা সেটা কল্পনা করতে পারবো না, ভুল মানে বুঝতে অসুবিধা হবে। কিন্তু তখনকার দিনের যদি ব্যবস্থাটা দেখি, তখনকার লাইফস্টাইলটা মানুষের কিরম ছিল, প্রকৃতির কোলেই মানুষ থাকতো, গাছপালা, পশু পক্ষী, এই সব কিছু চারিদিকে, সেই রকম জীবন যাপন ছিল। এই কংক্রিটের ইয়েতে থাকতো না, যে গাছ টাছ নেই, খালি বাড়ি আর ঘর আর গাড়ি আর ধোঁয়া, আর এই তা তো নয়। তো সেই রকম এখনো গ্রামে গঞ্জে যেরকম আছে, সেই প্রাকৃতিক পরিবেশে নাম ধ্যান যখন আমরা করি, যদি হঠাৎ বাজারের মাঝখানে যদি কাউকে বসিয়ে দেওয়া হয়, তুমি এখানে বসো আর একটু মন দিয়ে নাম করো, তো হবে? সে যত বড়ই সাধু থাকুক হবে না। কেন হবে না? এত চেঁচামেচি, তার মানে পরিবেশ তাকে হেল্প করছে না। পরিবেশ যদি হেল্প না করে, হেল্প না হয় না করলো, কিন্তু যদি ডিস্টার্ব করে, অসুবিধার সৃষ্টি করে, তাহলে অসুবিধা হয়, নাম হয় না। এই 2টো সময় হচ্ছে পুরো পরিবেশ সাহায্য করে মানুষকে। কিরম ভাবে সাহায্য করে? তো সকালের সময়টা হচ্ছে পুরো পরিবেশে বিচ্ছেদের সময়। পাখিরা তার সারা রাত একসাথে ছিল,
পরিবার পরিজন সব মিলে একসাথে এক জায়গায় এক গাছে একটা বাসায় এক ইয়েতে ছিল। ভোরবেলা হলো সবাই চলে যাবে, যে যার দিকে চলে যাবে, বাড়ির থেকে পুরুষরা চলে যাবে ঘাটে ভাটে সব কাজকর্ম করবে, যে যার নিজের কাজকর্মে চলে যাবে। তার মানে সমস্ত প্রকৃতিতে একটা বিচ্ছেদের ভাব থাকে। মানুষ খুব ইমোশনাল হয়, যে যখন কেউ আমার আপনজন সে যখন আমাকে ছেড়ে চলে যায়, তার প্রতি ভাবনাটা উতলে পড়ে, ভীষণভাবে ইমোশনাল আমরা হয়ে যাই না? আর যেরকম লোহাতে কোনো দাগ ফেলতে গেলে, লোহাকে কোনো আকার দিতে গেলে, শেপ দিতে গেলে তাকে গরম করতে হয়, অগ্নিতে প্রবাহিত করতে হবে। কেন না? আগুনে দিলে সেটা নরম হয়, প্লায়েবল হয়। ওই নরম হলে আমি যেরকম চাইবো সেরকম আকার দিতে পারি। শক্ত লোহায় যদি আকার দিতে চাই, টেরা বেঁকা হয়ে যাবে, যেমন চাইবো সেরকম হবে না, বা ওটা ভেঙে যেতে পারে। আমাদের মনটাও কিন্তু তাই, ওই বিচ্ছেদের সময়টা ইমোশনাল হয়, ভাব মুখর হয়। এই যে ভাব প্রবণতা, সেই সময়টা পুরো পরিবেশে থাকে সেই বিচ্ছেদের সময়। আর ঠিক ওই সময়টা যদি ঈশ্বরের দিকে মন দিই, ঈশ্বর উপাসনায়, প্রিয় পরমের দিকে, ইষ্টের দিকে যদি মন দিই, তাহলে ওই যে মন যে একটা ভাব প্রবণ হয়ে আছে, ছাপ ওই সময় ঠাকুরের ছাপ পড়বে, ওই সময় ঈশ্বরেরই ছাপ পড়বে, সৎ ভাব সেই আরোপিত হবে। তো আমার মনগুলোর সেটার উপরে গুড ইমপ্রেশন, সেটা লং লাস্টিং ইমপ্রেশন, সেই ছাপটা বহুকাল ধরে ওটা থেকে যায়। সন্ধ্যাবেলাটা ঠিক ওরকম। এটা হলো সকালের ব্যাপার। আবার গোধূলি বেলা, তার মানে এই যে বিচ্ছেদ ছিল, সারাদিন ধরে সবাই আলাদা ছিল, আস্তে আস্তে সব ফিরছে এবার ঘরে। সেই পাখিরাও এদিক ওদিক, পশু পক্ষীরাও সব নিজের নিজের বাসায় ফিরছে, মানুষজনও চারিদিক দিয়ে কাজকর্ম থেকে বাড়ি ফিরছে। মিলনের আবেশ, এই বিরহ আর মিলন, এই দুটো আবেশ মানুষের মনটাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, সেই ইমোশনাল জায়গাটায় যদি ঈশ্বরকে না নিয়ে আনি, শয়তান এসে বাসা বেঁধে নেবে। সেই কারণেই এই দুটো টাইম খুব সেন্সিটিভ টাইম। এই দুটো সন্ধ্যা, এই সন্ধিক্ষণ যেটা খুব সেন্সিটিভ, সেই সময় ঠাকুর করতে হয়, ওই জন্য ঈশ্বর করতে হয়। সাধন ভজনের বেস্ট টাইম হচ্ছে এইসব তর্পণ আচমন, এইসব নানা রকম জিনিস, সাধন ভজন, নাম ধ্যান, এগুলোর বেস্ট টাইম হচ্ছে এই দুটো টাইম। এই জন্য এই দুটো কালকে বলা হয় বেস্ট টাইম ফর ওয়ার্শিপ। কিন্তু এ বাদেও আরো দুটো টাইম আছে, যেটাও সন্ধিক্ষণ। এটা হচ্ছে দুপুর 12টা, রাত 12টা, 4টে টাইম। তার মানে একটা এবার হিসেবে, ওয়েদার হিসেবে, সিজন হিসেবে পাল্টায়। শীতকালে তাড়াতাড়ি সূর্যাস্ত হয়, সূর্যোদয় দেরিতে হয়। আবার গ্রীষ্মকালে সূর্যোদয় তাড়াতাড়ি হয়, আবার সূর্যাস্ত দেরিতে হয়। তো সেই হিসেবে একটু টাইমের এদিক ওদিক হেরফের হবে। বাট আমি ধরে নিলাম যে যদি মিড ডে আর মিড নাইট, এই দুটো হচ্ছে সন্ধিকাল। কেন সন্ধিকাল বলা হয় এটাকেও? এটাও সন্ধিকাল, যে ধরেন দুপুর 2টো, এই দুপুর 12টা, এটা যদি মিড ডে হয়, তার মানে এই যে সকালবেলাটা কি হলো, অন্ধকার শেষ হলো, সূর্যের আলোটা আস্তে আস্তে আসছে, ওই লালিমাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চোখের দৃষ্টিতে দেখতে পেলাম, আমরা বলছি ওই দেখো আলো আসছে, অরুণ উষা। তার মানে ওই যে আলো আসছে, ভোর হচ্ছে। এই যে ভোর হচ্ছে, এই হওয়াটা কতক্ষণ ধরে হচ্ছে? কখনো ভেবে দেখেছেন যে কতক্ষণ ধরে ভোর হচ্ছে? তার মানে এই যে আলো বাড়ছে, এই বাড়াটা কতক্ষণ ধরে থাকে? এই বাড়াটা, আমি তো ভাবি, আমরা দেখছি চর্মচক্ষুতে মনে হচ্ছে 10টা বাজলো, ও পুরো সূর্য বেরিয়ে গেছে, মানে পুরো আলো হয়ে গেছে। মোটেই নয়, এই আলো কিন্তু এখনো বেড়ে চলেছে। এই বাড়তে বাড়তে এক্সট্রিম পয়েন্ট, মানে এই আমাদের একদম মাথার উপরে সূর্য, তার মানে মিড ডে, ওইটা হচ্ছে যে আলো ওই অবধি তার শেষ বাড়াটুকু বাড়লো, মানে ওই 12টা অবধি কিন্তু বাড়তেই আছে, আলো বাড়ছে। এক্সট্রিম পয়েন্টে যখন পৌঁছালো, এরপরে কি? এরপরে নাবা শুরু হবে। তার মানে
সেই 12টার সময় থেকে আলোটা কমতে শুরু করে। তার মানে এই এক্সট্রিম, সেখান থেকে যেই অন্ধকার আসতে শুরু হলো, তার মানে অন্ধকারের প্রবেশ ঠিক ওই মিড ডেতে হলো, সেটা হচ্ছে সন্ধিক্ষণ, এটাও একটা সন্ধিবেলা। তো ওইটাও হচ্ছে উপাসনার জন্য বলা হয় যে ওই সময়টা করা। আবার এই আলোটা কমতে থাকে, অন্ধকার বাড়তে থাকে। এই আলোটা কমা কতক্ষণ অবধি হয়? আমরা ভাবি যে এই সন্ধ্যাবেলায় প্রার্থনার পরে এই অন্ধকার হয়ে গেল, চলো আলো শেষ। মোটেই না। এই আলো কমতে থাকা আর অন্ধকার বাড়তে থাকা ওই দিনের বেলার মতন রাত্রের বেলায়, এইটাও ওই মিডনাইট মানে রাত 12টা অবধি এই আলোটা কিন্তু কমতেই আছে, অন্ধকার কিন্তু বাড়তেই আছে। আমার চর্মচক্ষুর যতটা ক্যাপাসিটি, সেই হিসেবে আমরা বুঝতে পারছি না যে ডার্ক থেকে ডার্কার, ডার্কার থেকে ডার্কেস্ট হয়ে, মানে অন্ধকার থেকে অন্ধকারতম আর কি হয়ে যাচ্ছে। এটা আমার চোখে, আমি সেই ডিফারেন্সিয়েশনটা করতে পারি না। ওই লাইট থেকে, মানে লাইটার থেকে লাইটেস্ট যেটা বলে, সেই ব্যাপারটা আমার এই চর্মচক্ষুতে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না বলে আমি সেটাকে ধরতে পারি না। বাট প্রকৃতিতে যদি ওই কোন রকম ওই মাইক্রোস্কোপিক ওই ধরনের কোন যন্ত্র দিয়ে যদি দেখা যায়, তাহলে এটা লক্ষ্য করা যাবে যেটা আছে। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে সন্ধিকাল, যে মিডনাইট, মিড ডে। তাহলে 4টে সময় হচ্ছে উপাসনার জন্য প্রকৃতি হেল্প করে, কেননা ওই মিলন আর বিরহের ওই যে ভাবনাটা ইমোশনাল হয় মানুষ। এই 4টে বেলা উপাসনা করলে বেস্ট টাইম হচ্ছে এটা। এ যদি না পারে মানুষ, এনি টাইম, যদি তার শরীর সায় দেয়, যদি তার শরীরটা ঠিক থাকে, হালকা থাকে, ওই খাওয়া দাওয়ার চাপ বা প্রচন্ড খেটে খুটে এসছে মাঠ ঘাট থেকে, হঠাৎ বসে গিয়ে নাম দেখ পারবে না, একটু রেস্ট নেবে, শবাসন করতে পারে। এই জন্য শবাসনটা প্রতিদিন 2বার 3বার করে করা উচিত। একটু খাটাখাটনি করার পরে খাওয়া দাওয়ার আগে একটু শবাসন। শবাসন কিন্তু ওই 2 থেকে 3 মিনিট হচ্ছে রিল্যাক্সেশন। শবাসন হচ্ছে রিল্যাক্সেশন। যতই আবার খাবারের পরে না, খাবারের আগে, খাবারের আগে। আর খাবারের পরে রাত্রেবেলায় ঘুমানোর আগে যেইটুকু মেডিটেশন, ওইটা হচ্ছে জাস্ট ঠাকুরকে স্মৃতিতে আনার জন্য। ওই যেরকম ইয়েতে বসে না, ওটাকে বজ্রাসন বলা হয়, বজ্রাসনই তো, ওই যে পা করে যে বসা হয় বিছানার উপরে খাবারের পরে, তো সেই বজ্রাসনে কিছুক্ষণ বসলে ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো থাকে। ওই বজ্রাসনে বসে একটু ঠাকুরকে একটু স্মৃতিতে নিয়ে 2-4 মিনিট 5 মিনিট বসে আর শুয়ে পড়ো, তখন কিন্তু বেশিক্ষণ ধরে নাম ওটা হবেও না, আর ওটা করাটাও ঠিক। অতটুকু ঘুমানোর আগে করে নেওয়াটা ভালো। আর বাকি যখন যেই সময়টা, আমি এতগুলো কথা এই জন্য বললাম যে অনেকের মধ্যে এটাও প্রশ্ন থাকে যে হোয়াই ডাস্ক অ্যান্ড ডন, যে মর্নিং অ্যান্ড ইভিনিং এটাতেই প্রার্থনাটা হয় কেন? এর পেছনেও কিন্তু কারণটা, এই সূর্যোদয় সূর্যাস্তকে ধরে এই প্রার্থনাটা হয় কেন? এই বিরহ আর মিলনের খেলা, যে ওই সময়টা মানুষের মন, আর সত্যি তো তাই, যে কাউকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, তাকে ইমোশনালি খুব উদ্বেলিত করে দিতে হয়, ইলেটেড করে দিতে হয়, যে তখন সে এত আনন্দিত হবে। যেরকম আমার কোনো ভালো লাগার প্রিয় মানুষ, সে হঠাৎ আমাকে বাড়িতে বোন বলছে যে আজকে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করেছে, আমি খাবো না, না না তা কে যায়, এখন ঘুম থেকে উঠেছি, এখন আর যেতে ইচ্ছে করছে না, এখন দোকান অত দূর কে যাবে, এই যাবে। হঠাৎ দেখা গেল আমার এক কোনো ভালো বহুদিন পর একজন হয়তো কোনো প্রিয়জন সে বাড়িতে ফিরে এসেছে, আর কি আনন্দ সবার, সব আলসে ত্যাগ করে আমি বললাম যে এই বস বস বস, বাড়িতে দাঁড়া সিঙ্গারা নিয়ে আসছি, সবাই খাবো। আমি দৌড়ে চলে গেলাম। এই ইমোশনাল সব আলসেমি সব ঘুচিয়ে দেয়। তো এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে ওই সন্ধিকালটা, পরিবেশের ওই পরিবেশটা মানুষের মনটাকে ওরকম আচ্ছন্ন। দেখেন না, এক একটা সময় এক একটা পরিবেশে এক একটা সিজনে মন একটু উচাটন হয়। এগুলো কেন হয়? আমাদের শরীরটাও তো জলে, তো এই যে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলোর এই অবস্থান্তর, এইগুলো আমাদের শরীরের উপরেও তার প্রভাব ফেলে। হরমোন চেঞ্জেস যেগুলো হয়, তো সেইগুলো ইমোশনাল, এই চেঞ্জেস গুলো যখন হয়, তো ওই মনটা কখনো উচাটন যাচ্ছে, কখনো ভালো লাগছে, কখনো খারাপ লাগছে। তো সেই
এই যে কালগুলো, যে সময়টা একটু স্পর্শকাতর, একটু টাচি হয়ে যাচ্ছে মানুষ, সেই সময়টা, সেই মোমেন্টটায় গুড বেস্ট জিনিস যেটা, সেটা ধরে রাখতে রাখতে, যাতে সেই প্রভাবটা ভালোই যেন পড়ে। তা না হলে ওই ভালোটা যদি ওই প্রকৃতির নিয়ম যা, শূন্য যাতা পূরণ করবে, যে যদি এমটি মাইন্ড ডেভিলস ওয়ার্কশপ হবেই। তো সেই জন্য এমটি মাইন্ড যখনই ওই খালি যা, একটু মনটা একটু হালকা যেই হলো, ঠাকুরকে ঢুকিয়ে নাও, ঈশ্বরকে ঢুকিয়ে নাও, যাতে শয়তানগুলো যেন না ঢুকতে পারে। নাহলে শয়তান ঢুকবেই, পরিবেশ কোনো কিছু খালি ছেড়ে দেয় না, ও ভরিয়েই দেবে। তো কি দরকার ভাই আবর্জনা ভরিয়ে, রাবিশ গুলো এসে ভরে যাবে, তার চেয়ে বলো ঈশ্বরকে ভরিয়ে নি, পরম পিতাকেই ভরিয়ে রাখি নিজেকে। তো সেই সব কারণে এই টাইমিং গুলো হচ্ছে ব্যাপার ট্যাপার। ওকে, অমিয়। আগে দাদা আর একটা প্রশ্ন রাখছি। একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা, এই যে প্রার্থনার ভোরে ইষ্টভীতির আগে বা রাতে ভোরবেলা যে জল না খাওয়ার যে কথা, যে আমরা জানি, এক্সাক্ট কোন সময় থেকে হলে, এই নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে যে কোন সময় থেকে জল না খাওয়া যায়, এই ব্যাপারটা যদি একটু বলেন। একটা জিনিস ধরে নেওয়া ভালো, যে ব্রহ্ম মুহূর্ত যেই থেকে আরম্ভ হচ্ছে তার আগে অবধি জল খাওয়া যায়। তো ব্রাহ্ম মুহূর্ত আমরা সাধারণত ধরে নিই, ধরো 1.5 ঘন্টা বিফোর সানরাইজ। তো 1.5 ঘন্টা মানে 45 মিনিটস বিফোর সানরাইজ মোটামুটি ধরা হয়। তো আমি ধরো এত ক্যালকুলেশন, ওই কি আছে না আছে টাইমিং, এগুলো হিসাব টিসাব নিকাশ কে অত করে। তো 1.5 ঘন্টা যদি 2 ঘন্টাই ধরলাম, 2 ঘন্টা রেখে নিলে কি হবে, যে ওই প্লাস মাইনাস করে একটা সেফ সাইডে থাকা যায়। যেরকম হয় না যে ধরো লাইন অফ কন্ট্রোল বা লাইন অফ অ্যাকচুয়াল যে ইয়ে থাকে, ইন্টারন্যাশনাল বর্ডার। তো দেখবে যে ফেন্সিং যেটা হয়, ফেন্সিংটা একদম বর্ডারে হয় না, একটু ইনসাইড হয়, যে কিছুটা নো ম্যানস ল্যান্ড রেখে দেয়, ভেতর দিকে একটু এনে তারপরে বেড়াটা করে, যে অন্তত এতটা আসলে, এই এতটার মানে ফেন্সিং কিন্তু হয়তো দেখা যাবে আধা কিলোমিটার আগেই আছে, কিন্তু ফেন্সিংটা দিল আরো আধা কিলোমিটার ভেতরের দিকে, যাতে এইটুকু অন্তত থাকলো স্পেয়ার, যে এইটুকু ক্রস করলেই আমি হয়তো আটকে দেবো বেড়া অবধিও আসার আগে। তো এটা একটা সুরক্ষা চক্র আর কি, যে এক্সট্রা একটু করে রাখলাম, যে ওই বেড়াটা যদি ভাঙে তাও কিছুটা ডিস্টেন্স থেকে যাবে আমার অবধি পৌঁছাতে। তো সেরকমই যদি 1.5 ঘন্টা কি 1 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা টাইম রেখে নিলাম, যাতে মাইনাস প্লাস করে সব ঠিক থাকছে। তো কখন থেকে, তো প্রার্থনার সময়টা ধরলে সুবিধা, কেননা আমাদের সানরাইজ সানসেট হিসেবে প্রার্থনার টাইমিং গুলো ফিক্স করা আছে। তো প্রত্যেক সিজনে যেহেতু পাল্টায়, প্রত্যেক মান্থে পাল্টায়, সূর্যোদয় সূর্যাস্ত টাইমিং গুলোই পাল্টাচ্ছে। তো প্রার্থনার টাইমটাকে যদি ধরি সূর্যোদয় সূর্যাস্ত হিসেবে, তাহলে ওটা আমাদের সুবিধা হবে, আমাদের এটা একটা গুড থিং, আমাদের একটা আছে, আছে, অ্যাডভান্টেজ আছে। তো সেখান থেকে 2 ঘন্টা যদি ধরে নিই, 1.5 ঘন্টা ধরলেও ঠিক আছে। তো 1.5 ঘন্টা মানে প্রার্থনার থেকে 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে, তার পরে হচ্ছে ইষ্টভৃতি, তার মানে ব্রাহ্ম মুহূর্তের পরে, তার আগে জল খাওয়া যাবে। তার মানে এই দিনটা আসলে অনেকে ভাবে 12টার পরে, আরে 12টার পরে দিন পাল্টানো আমাদের কালচারের না। আমরা ওই বিদেশি যে 12টা, যেই 12টা বাজলো, হ্যালো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, এগুলো আমাদের সংস্কৃতি নয়। গর্ব করতে হয়, প্রাউড ফিল করতে হয় নিজের সংস্কৃতির উপরে, নিজের কালচারের উপরে। আমাদের দিন পাল্টায় হচ্ছে ওই ব্রাহ্ম মুহূর্ত। আমাদের ওই রাত হলে যে দিন পাল্টে গেল তা না, আমাদের দিন আরম্ভ হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত থেকে। তাহলে সেই ব্রাহ্ম মুহূর্তের আগেরটা হচ্ছে আগের দিন। তো সেই সময়ের আগে খাওয়া যাবে জল, আর যেই ব্রাহ্ম মুহূর্ত দিনটা শুরু হয়ে গেল, আর তখন ঠাকুরের সব ইয়েটা করে তারপরে জল খাওয়া। তো এটা হচ্ছে কথা, ব্রাহ্ম মুহূর্তেই আগে। নামধান সংক্রান্ত একজন প্রশ্ন করেছেন যে ওই ঠাকুরের যে চক্র ফটো রাখা হয়, ওই চক্র ফটো রাখা বা ওই চক্র ফটোর জায়গায় যদি ঠাকুরের অন্য কোনো ফটো রাখা হয়, ধ্যান করা হয়, সেক্ষেত্রে ব্যাপারে যদি কিছু বলেন। আমি তার আগে একটা আমি হট করে চোখে আসলো,
একজন জিজ্ঞাসা করেছেন মনে হয় তোমার চ্যাট বক্সে, আমি দেখতে পেলাম উষা পান, মানে হঠাৎ করে ফ্ল্যাশ করলো আমার সামনে। তো যেহেতু এটার সাথে রিলেটেড আছে ওই জন্য আমি কথাটাও বলে নিই। উষা পান মানেই হচ্ছে ওই বিফোর সানরাইজ বাসি মুখে জল। এইটা খুব ভালো জিনিস, এটা শরীরের পক্ষেও স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো জিনিস। ওই ইষ্টভৃতি করে তারপরে কোনো কিছু অন্য কিছু খাওয়া দাওয়ার আগে, মুখ টুক ধোয়া টোয়ার আগে সর্বপ্রথম ওই 1 গ্লাস কি 2 গ্লাস জল, এটা হচ্ছে উষা পান বিফোর সানরাইজ, অন্ধকার থাকতেই খালি পেটে। তো ইষ্টভৃতি করে ওই জলটা হচ্ছে এটা অমৃত, এটা ইটস লাইক অমৃত। তো এটা অনেক রকম ফল আছে, এর গুড এফেক্ট আছে। আর আমি বলি এখনকার সময়, আমি এটা ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, লাভ হতে পারে সবার। অনেকের ফ্যারেঞ্জাইটিসের প্রবলেম থাকে, সাইনাসের প্রবলেম থাকে, অনেক রকম গলার ব্যথা, টনসিলের প্রবলেম থাকে, সর্দি কাশি এগুলোর প্রবলেম থাকে, এইসব নানা রকম ব্যাধি থাকে, অ্যাসিডিটি এইগুলোর প্রবলেম থাকে, পেটের অনেক রকম প্রবলেম থাকে। খাওয়া দাওয়া তো ওগুলো আছে, ওগুলো তো এমন না যে আমি এটা বলছি মানে এটা করব আর তারপরে যা ইচ্ছা তা করে বেড়াবো, যখন তখন খাবো। ওগুলোতে অ্যাসিডিটি হয়, টাইমিং ঠিক না থাকলে, সময় মতন না খেলে অ্যাসিডিটি হয়, পরিমাণ মতো না খেলে অ্যাসিডিটি হয়, এইসব অনেক কারণ আছে। তবে এই সব কিছু করেও যদি কোনো রকমের ক্রনিক কারণ থাকে, বেস্ট জিনিস হচ্ছে ভোরবেলায় উঠে হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে মুখ কুলকুচি করবেন না। মানে এটা আমি বলছি যে যার প্রবলেম আছে তার জন্য বলছি, ওটাও একটা উষা পানের ইয়ে, যে বাসি মুখে অ্যাটলিস্ট 1 গ্লাস, ম্যাক্সিমাম 2 গ্লাস হট ওয়াটার, গরম জল। আচ্ছা, কারোর যদি কোনো প্রবলেম থাকে তার জন্য নয়, সেটা আমি বলছি না, সেটা যদি কোনো এক্সেপশনাল কিছু থাকে, বাট যাদের এই ধরনের মানে খুচিকাচি লেগে থাকে তো অনেক লাভ হবে। ওই বাসি মুখে উষা পান যে জিনিসটা, সেই উষা পানটাকে যদি হট ওয়াটার করে খাওয়া হয়, গরম জল, মানে মুখের যে এই আচ্ছা, সেটাতে এমন না যে রাত 2টোর সময় ঘুমাচ্ছি আর 4টের সময় উঠে খেয়ে নিলাম, হবে না। যখন টাইমিং ঘুমানো 10টা 11টার সময় ঘুমায়, যাতে ওই সারা রাত ঘুমানোর ব্যাপারটা যেন ভালোভাবে ঘটে, মুখের যে স্যালাইভাটা থাকে সেটা যেন সেই গরম জলের সাথে মিশে পেটে চলে যায়। এইটা ভীষণভাবে উপকারী শরীরের পক্ষে। তো এইটা উষা পানের মতন করেও যদি এটা করা যায়, এটাও অনেকের লাভ হতে পারে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। এটা খুব ভালো জিনিস, আর এটা শাস্ত্রেও আছে, ঠাকুরও বলেন এই উষা পান করার কথা। তো এটা খুব ভালো জিনিস। ওই চক্রফটো এবং ওই বিষয়ে যদি কিছু বলেন। নাম ধ্যান, প্রথম কথা হচ্ছে এটা, চক্রফটো তো এসছে অনেক পরে। আমরা যেরকম জানি যে সেই পিসি সরকারের, সিনিয়র পিসি সরকার যখন এসেছিলেন, তারপরে তিনি ঠাকুরকে বললেন যে এরকম ভাবে একটা যদি যন্ত্রের কথা বলছিলেন, তারপরে সেই ঠাকুরই আবার এরকম বললেন, উনি আবার স্কেচ করলেন, এইসব করে যেরকম ভাবে এটাতে মেডিটেশন করলে সুবিধা হয়। তবে কিছু কিছু এক্সেপশনাল, যেরকম যারা তার আগে, যে যখন চক্রফটো হয়নি, তো আমার তো মনে হয় যে যখন চক্রফটো হয়নি তখন যারা মেডিটেশন করতেন, আমরা গল্প তো জানি, আমরা তো কাহিনীগুলো শুনেছি যে কি ট্রিমেন্ডাস নাম হতো, সেই নামের আগুন জ্বলতো যখন, তখন সেই নামের তাপে কত মরা জেগে উঠতো। তখন কি ওই চক্রফটো ছিল? তো ছিল না। তার মানে জীবন্ত ঠাকুরের তখন সংসর্গ আছে, ঠাকুরকেই স্মৃতিতে আনছে সেই মুখ। আমাদের বাবাদের যেরকম, তারা প্রত্যক্ষ ঠাকুরকে দেখেছেন, তো যারা প্রত্যক্ষ ঠাকুরকে দেখেছেন তাদের ধ্যানে তো ঠাকুর আসছেন। তো ফিক্সেশন নয় তো, এটা ছবি না, এটা জীবন্ত রক্ত মাংস সংকুল একটা জীবন, সেই জীবনকে স্মৃতিতে আনা, সেই ইষ্টকে। কিন্তু যারা ঠাকুরকে দেখেননি, যারা ঠাকুরকে সেরকম ভাবে জীবদ্দশায় পাননি, তাদের তো সেই ছাপটা নেই। তো তাদের ওই বয়সটার ছবিটা এই কারণে দেওয়া যে ওইটা হচ্ছে ঠাকুরের ইয়াং বয়স, যে সময় ওই যে সমাধি বা ঠাকুরের ওই নাম কীর্তন ওইসব ওই ভাবের ওই ছবিটা আছে ওই সময়টা, এটাও ঠাকুরের সাথে কনসাল্ট করেই রাখা। তো সেই জন্যে
ওই ছবিটার প্রভাব একটা পড়ে, যাদের অন্য কোনো ছবির প্রভাব নাই। কিন্তু কারোর যদি এমন হয় যে ঠাকুরের একটা ছবি সে মনের মধ্যে বসে গেছে, সেই ছবিই তার ভালো লাগে। অনেকের এমন আমি জানি, বহু মানুষ, আমি কিছু মানুষ আমার সাথে পরিচিত আছেন, যিনি সেই ওই একটা ছবি ছাড়া কোনো ছবিটা, উনি ওই একটা যেই ছবিটা প্রথম পেয়েছিলেন, এখন হয়তো তার চেয়ে অনেক বড় ছবি অনেক কিছু রাখতে পারেন, কিন্তু তিনি নিজের কাছে নিজের ঘরে ওই ছবিটাই রাখবেন, কেননা উনি প্রথম ওই ছবিটাই পেয়েছিলেন ঠাকুরের। এবার তার সব সময় ওই মুখটাই বসে আছে। তাহলে তো বেস্ট মেডিটেশন তো তার ওটা দিয়েই হবে, চক্রপট দিয়ে হবে না, তার ওই ছবি দিয়েই হবে। তো সেই জন্যে যার কারোর যদি এইরকম হয়ে থাকে যে এই ছবিটাই আমার মনের মধ্যে বসে গেছে, আমার এটা, এই মুখটা আমার ঠাকুরের সব থেকে ভালো লাগে, সেই মুখটা দিয়েই করা উচিত, সেইটাতেই সে সবকিছু হতে পারে। আর তা না হলে ইনিশিয়ালি স্টার্ট করলে ওই চক্রফটক দিয়ে যেটা নাম ধ্যান করতে হয়, সেটা হচ্ছে সুবিধা হয়, এটা এক্সটার্নালি একটা পুশ হয়, যে বাহ্যিক ভাবেও হেল্প করে টু মেডিটেট, টু কনসেন্ট্রেট। তো সেই জন্য চক্রফটটা হেল্প করে। তো এটা কিন্তু এক্সেপশনাল কেস, কারোর যদি এরকম হয় যে তার এই ছবিটা ভালো লেগেছে, তো এরকম সে করতে পারে, কোনো ইয়ে নাই। ঠাকুর মূল হচ্ছেন ঠাকুর। আর ধ্যান মানেই হচ্ছে যে নিজের সমস্ত কিছুকে তার অনুশাসনে সার্থক করে তোলা। ধ্যান মানে তাই। নাম মানে ঠাকুরকে স্মৃতিতে রাখা, ঠাকুর তুমি আছো, আর আমার সমস্ত কিছু সিনেমা রিলের মতন একটার পর একটা আসছে, প্রত্যেকটা জিনিস তোমার চরণে সার্থক করতে পারছি কিনা, যদি পারিনি করব করব করব, এই ভাবনা চিন্তা দিয়ে চলতে থাকা, করতে থাকা, বলতে থাকা, এটাই হচ্ছে ধ্যান। তো এই সিম্পলি এরকম ভাবে, এত বেশি হেডেক না নিয়ে, সহজ সরল ভাবে, একদম মানে ইয়ের সহিত, অনুরাগের সহিত নাম করলে ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কমপ্লিমেন্টারি কিছু আছে এটার বলে নাও। আগে আরেকটা প্রশ্ন অনেক আগে এসেছিল, তো প্রশ্নটা আরেকবার করেছে, আমি সেটা উত্থাপন করছি। যে একজন বলছেন যে ইষ্টভীতি তো আমরা অর্ঘ্য দিয়েই করি, এই ঠাকুরকে খাওয়ানোই যদি ইষ্টভীতির উদ্দেশ্য হয়, তাহলে ইষ্টভীতি অর্ঘ্য দিয়েই কেন করতে হবে? আর যদি ফল বা অন্য কিছু দিয়ে ইষ্টভীতি করেও থাকি, তাহলে মাসের শেষে তার পরিবর্তে সেই অর্ঘ্য যেটা জমা দিই, সেক্ষেত্রে এই ব্যাপারটা কি করে কি ব্যাখ্যা করা যায়? ঠিক, বেস্ট হচ্ছে অপশন যে আমি ঠাকুরকে যদি নিজে কিছু খাবার এনে দিতে পারতাম, ওটা বেস্ট অপশন, ঠিক কথা। কিন্তু সেটা তো নাই, আমি তো বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন আছি, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মানুষ আজকের সময় সব থেকে ভালোবাসে কি? টাকা। টাকা সব থেকে ভালো লাগার জিনিস কিন্তু মানুষের টাকা। যদি আজকাল তো বিয়ে টিয়ের সময়ও লিখে দেয় যে জিনিস বেকার দেবেন না, একই জিনিস দুটো হয়ে যায়, তার চেয়ে বরং টাকা দিয়ে দেবেন। তো টাকা, ওই যে কি, যাই হোক, টাকা টাকা আমাদের এখানে একজন ছিলেন ভদ্রলোক, তিনি মারা গেছেন, আমরা ছোটবেলার থেকে দেখতাম, সেই গরু টরু এগুলোর কাজ করতেন। আর সন্ধ্যা হলেই তার নেশা চাপতো, মানে মদ খাবেই, আর মদ খেলেই যত দর্শনের কথা তার বেরোতে শুরু হতো। সারাদিন ধরে একদম নর্মাল, মানে কি মিষ্টি ব্যবহার, সবার সাথে সবকিছু একদম যা কাজ, মানে জলে যাতে মাতাল তালে ঠিক, যেরকম সে তালে একদম কাজ করে যাচ্ছে। সন্ধ্যা হলো কি গেল ঠেকে, চড়িয়ে আসলো, আর আমাদের ঠাকুরবাড়ির মেন গেটের সামনে এসে ওই 10-15 মিনিট 20 মিনিট নিজের নাটক দেখিয়ে চলে যেত। আর একটা কথা খুব বলতো, হায় রে টাকা কিসনে দেখা, রামচন্দ্র ভগবান নেই দেখা। তো এই যে হায় রে টাকা, তো সমস্ত জগৎ কিন্তু এখন সেই টাকা। তো সব থেকে ভালো লাগার জিনিস, সব থেকে আসক্তির জিনিস, সব থেকে অ্যাডিক্টেড মানুষ যদি কোনো কিছুর হয়, সমস্ত জগতের সমস্ত কর্ম যদি মানুষ কিছু করছে, কিসের জন্য? এই টাকা। তো এই সবচেয়ে বড় অ্যাডিকশনের জিনিস, সেটাই আমি ঠাকুরকে দেব। অন্তত এইটার মাধ্যমে আমার সব থেকে বড় আসক্তি, সেটাতে যদি একটুখানি ঢিলা হয় সেইটা, তো আমার মনে হয় হয়তো এই জন্য এই ব্যবস্থাটা, যে অর্থ দিয়ে, আর সুবিধাও আছে, অর্থটা আমি
ঠাকুরের কাছে পৌঁছাতে পারছি তার যথেচ্ছ ব্যবহারের জন্য, আছে না যে আমি তার যথেচ্ছ ব্যবহারের জন্য প্রেরণ করছি, তিনি তার ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। আমি যদি ইন কাইন্ডস যদি দিচ্ছি, তিনি ইচ্ছা মতন হয়তো ব্যবহার নাও করতে পারেন, যে তিনি ভাবেন না এটাকে কি করব হয়তো, তো এটা হয়তো একটু দোনামানা হতে পারে। তবে অর্থ এমন একটা জিনিস যেটা যদি আমি ঠাকুরকে দিই, ঠাকুর তোমার যা ইচ্ছা হয় তুমি এটা ইয়ে করো, তোমাকে দিলাম। তো এটাই, যখন বাবা মার কাছ থেকে আমি দূরে থাকি আমি কি করি, আমি ফল টল পাঠাই, আমি বাবা মাকে মানি অর্ডার করে দিই, বাবা টাকা পাঠিয়ে দিয়েছি তুমি রেশন টেশন নিয়ে নিও। তারপরে যখন বাবার কাছে যাই তখন কিন্তু টাকা নিয়ে যাই না, তখন কি ফল নিয়ে যাই, বাবার জন্য কোনো জিনিস নিয়ে যাই, মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাই, তাই নিয়ে যাই, তাই করি না? ওরকমই ঠাকুরের আমরা যখন যেখানে আছি সেখান থেকে আমি ঠাকুরকে প্রত্যেক দিন আমি ওই অর্ঘ্যটা করে মাসের শেষে আমি পাঠিয়ে দিচ্ছি। যখন ঠাকুরের কাছে যাচ্ছি, মানে ঠাকুর বাড়িতে যাচ্ছি, তখন কি করি, তখন ওই ঠাকুরের ভোগের জন্য তার ভালো লাগার কোনো জিনিস, তার যেটা ব্যবহারে আসতে পারে সেটা ক্যারি করে নিয়ে যাই। একদম মানে নিজের বাড়ির মা বাবার ভালোবাসা যেরকম, সেই টুকুও যদি ঠাকুরকে দিতে পারি যথেষ্ট, আর লাগে না এই বড় বড় মহাত্মা, বড় বড় সাধক পুরুষ তপস্বী হতে লাগে না। এই ছোট্টটুকু জিনিস যদি ঠাকুরকে, এইটুকু, আর সারা জীবন কিন্তু সেইটুকুই জায়গা চেয়েছেন। তিনি কোনো বড় মন্দির, তিনি কোনো বড় সিংহাসন, তিনি কোনো বড় রাজপ্রাসাদ তিনি চাননি, তিনি এইটুকু একটা ছোট্ট জায়গা চেয়েছেন আমাদের মাঝে। এইটুকু যদি দিতে পারি যথেষ্ট। একটা প্রশ্ন করি, তারপরে আমরা এগিয়ে যাবো, আরো গানের দিকে আছে, অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব। একজন প্রশ্ন করছেন যে আজ্ঞা চক্রের ধ্যান বলতে কি বোঝায়? আজ্ঞা চক্রের ধ্যান। এটা তো একটা বিশাল মানে ব্যাপার। যদিও আমি সিম্পলি ভাবি, যেটা নিজে ভাবি তাই বলি। আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্র, এই কথাটা শব্দটা যদি ধরি, আজ্ঞা, আজ্ঞা, অ্যাকচুয়ালি সংস্কৃতে যদি ধরি আজ্ঞা, তো জিয়া মানে হচ্ছে জ্ঞান। তো মানে সম্পূর্ণ, তার মানে সম্পূর্ণ আমার জানা, তাই হচ্ছে আজ্ঞা চক্র। তার মানে এই স্থান, এবার ওই পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, এটার যা যা এক একটা স্টেপ আছে সেইগুলোর ওই অতটা বিশদের প্রয়োজনও নাই। আমাদের মতো নভিস মানুষের ওইগুলো ভাবনারও দরকার নেই, প্রয়োজন নেই। করে যেতে হয় ওই সাধন পথে, যার যেরকম যখন যা হয় তা হয়। তবে এইটুকু ভাবনা চিন্তা শুধু মনে রাখতে হয় যে তার মানে আমার জীবনের সমস্ত জ্ঞান আমার সঞ্চিত আছে এই জায়গাটায়, ঠিক এই গ্ল্যান্ডটায়, এই জায়গাটায় সমস্ত। আর এই আমার সমস্ত কি আছে, আমার সমস্ত, তার মানে আমার তিন রকম ভাবে আমরা আহরণ করি জ্ঞান, তিনটে রকম। কিরকম? একটা হচ্ছে আমি এখনকার ধরলাম, এই জীবন যখন থেকে পেলাম, আমার প্রারব্ধ কর্ম। তার মানে আমি যেই জীবন থেকে যেই ঘাটের জল খেয়ে, যেখানে যেই স্টেশনে দাঁড়িয়ে যা কর্ম করে এসছি, আজকে এই জায়গায় এসে দাঁড়ালাম, এই সমস্ত পুরাতন সব কিছু কিন্তু আমার ব্যাগেজ হয়ে আছে। এইটা আমার এখানে ইনগ্রেইন্ড আছে, এখানে আমার ইনবিল্ট এটা আছে। যেই জিনিসগুলো আমাকে প্রেরণ করছে যে তুই এটা চা, তুই এটা নে, তুই এটা কর। এই যে ন্যাচারাল থিঙ্কিং যেগুলো হয়, যে একই ঘরের চারটে ভাই বোনরা যখন দোকানে যায়, কেউ বলে সিঙ্গারা খাবো, কেউ বলে মিষ্টি খাবো, কেউ বলে কচুরি খাবো, কেউ বলে অন্য কিছু খাবো, একই গর্ভে একই ইয়েতে এই যে চার রকমের অভিব্যক্তি কোথার থেকে আসে? এই সবগুলো হচ্ছে কিন্তু ওই যে প্রারব্ধ যেরকম ভাবে হয়ে আসছে, আর টেম্পারামেন্ট তো আছেই, মার যেই ভাবনা নিয়ে, সেটা অন্য দিক, ওটা এখন বাদ রাখলাম, যদিও সবকিছুই হচ্ছে ইন্টার রিলেটেড। বাট এই সময়টা আমি বলি যে আমার যে কর্ম কি করব, আমি হাউ টু চুজ, হোয়াট টু চুজ, কি আমি বেছে নেব, এই এত কিছু বাজার
সবকিছু ছড়িয়ে আছে, কি নেব, এইটা গাইড করছে আমাকে সেই প্রারব্ধ। মানে ব্যাপারটা কিরকম, যে আমার খিদে পেয়েছে, বেরিয়ে গেলাম বাজারে, একটাই দোকান থাকতো, অসুবিধা ছিল না, কেননা আমাকে খিদে পেয়েছে, আমাকে ওখানেই খেতে হবে, আর কোনো উপায় নাই, কোনো প্রবলেম ছিল না। দেখলাম 10খানা দোকান সামনে আছে, কোনটায় ঢুকবো, এটায় ওটায় না এটায়। এবার একটাতে ঢুকে গেলাম, কেন ঢুকলাম, হঠাৎ এটাতেই কেন ঢুকলাম, আবার ওইটাতে ঢুকলাম যে যদি একটা খাবার থাকতো কোনো প্রবলেম ছিল না, আমাকে খেতে হবে, বাঁচতে হবে, ওই একটা যা আছে ভাই তাও বাঁচি। কিন্তু প্রবলেম কোথায় শুরু হয়ে গেল, 10টা জিনিস আছে, এটা খাবো না ওটা খাবো না এটা খাবো, এই 10টার মধ্যে একটা নিলাম, কেন নিলাম, আমি এই একটা এটাই নিলাম কেন। তার মানে এই যে চয়েস যেখানে আসছে, আর আমি যখন একটা চয়েস করছি, এত রকমের আকর্ষণ আছে, আমি ওইটার উপরে আকর্ষিত হয়ে গেছি, আরেকজন আরেকটার উপরে আকর্ষিত হয়ে গেছে, কেন হচ্ছে, এই সমস্ত কিছু গাইড করছে 3টে ফ্যাক্টর। একটা এই প্রারব্ধ পুরনো, যে আমি যেই রকম ভাবে আমার প্র্যাকটিস হয়ে এসেছি আজকে যেরকম ভাবে। সেকেন্ড যেটা কাজ করে সেটা হচ্ছে জন্মের পর থেকে বাবা মা যেটা শেখায়, যে হয়তো একটা ছোট বেলায় আমরা নিম বেগুন খেতাম না, চড় খেতাম, খাবো না, না খেলে তুই যদি নিম বেগুন না খাস তুই কোনো খাবার পাবি না, বাধ্য হয়ে নাক বন্ধ করে গিলে নিয়ে নিম বেগুন খেতে হতো ওই সিজনটায়, ফেব্রুয়ারি মার্চ সিজনে। মার কাছে চোখ দিয়ে জল পড়ছে, তাও নিম বেগুন খেতে হবে। এইটা আমার ন্যাচুরাল ছিল না, কিন্তু মা অভ্যাস করাতে করাতে আজকের সময় ওই নিম বেগুন দিলে সারাটা ভাত খেয়ে, আর কোনো কিছু লাগে না। এই যে এটা কিন্তু আমার ন্যাচুরাল লাইকিং ছিল না, কিন্তু মা ওটাকে প্র্যাকটিস করিয়ে এটা আমার ন্যাচুরাল লাইকিং বানিয়ে দিল। তার মানে এইটাও আমাকে গাইড করছে আমি কি চাইবো, ঠিক আছে। তার মানে আমার একটা হলো পুরনো প্রারব্ধ কর্মের ফ্যাক্টর, একটা হলো আমার মার দ্বারা যে ট্রেনিংটা। থার্ড ফ্যাক্টর আছে, থার্ড ফ্যাক্টরটা কি, থার্ড ফ্যাক্টরটা হচ্ছে পরিবেশ। যে আজ থেকে যদি 15-20 বছর আগে কাউকে যদি জিজ্ঞাসা করতে হতো যে তুমি রেশন কিনতে যাও, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস আনো, চিপস আনো, আজ থেকে 20-25-30 বছর আগে তো না, আমরা জানি না, খাইনি কখনো। এখন রেশনের যখন লিস্ট হয়, এই 4টে চিপসের প্যাকেট দিয়ে দিস, ওই বাবু সোনাটাকে ইয়েতে টিফিনে চিপস না দিলে তিনি আবার খাবেন না, এই কোল্ড ড্রিঙ্কস 2টো বোতল দিয়ে দিস, সে আবার রবিবার দিনকে কোল্ড ড্রিঙ্কস না দিলে সে আবার মন খারাপ করবে যে আমার সেদিনকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দিন, বা এইসব। তো এই জিনিসগুলো এটা কিন্তু এসেন্সিয়াল নেসেসিটিস ছিল না। প্রত্যেক দিন টিভির সামনে দেখাতে থাকলো ইয়ে দিল মাঙ্গে মোর, ইয়ে দিল মাঙ্গে মোর, এই যে প্রলোভন, টেম্পটেড করলো, এই টেম্পটেশন করলো, আস্তে আস্তে আকর্ষিত হলো মানুষ। এই যে মার্কেটিং করলো আমার চোখের সামনে ধরতে ধরতে, যেটা আমার নেসেসিটি ছিল না, সেই প্রয়োজনটাও আমাকে বানিয়ে দিল যে এটাও এখন আমার, এখন এছাড়া বাঁচি না, এছাড়া চলে না। তো এইরকমও জিনিস আমার চাহিদাটাকে গাইড করছে। তার মানে 3টে জিনিস ফ্যাক্টর আছে আমার কর্মকে গাইড করছে, একটা প্রারব্ধ, একটা বাবা মার দ্বারা ট্রেন্ড, আর একটা হচ্ছে পরিবেশে যখন আমি ছুটছি সেখান থেকে আকর্ষিত হয়। এই 3টেই ফ্লড, এই 3টেই হচ্ছে ত্রুটিপূর্ণ। কারণ প্রারব্ধ কি জঞ্জাল নিয়ে এসেছি জানি না, মা বাবাও যে একেবারে ঈশ্বরমুখী করে দিয়েছে কে জানে। যদি তাই হতো তাহলে তো সমস্ত সব বাচ্চাই দেব সন্তান হতো, ডিম খাওয়ায় ছোটবেলার থেকে, মাছ মাংস ভাবে, কোনো মা তার ক্ষতি চায় না। আমি বলছি না যে সে মা তার সন্তানের শত্রু যে ক্ষতি করছে, না, ইগনোরেন্স, অজ্ঞানতার বশত কত হাবিজাবি জিনিসও সন্তানের হয়ে গেছে প্র্যাকটিস। তো সেটার জন্য কে দায়ী, সেটাও ত্রুটিপূর্ণ, সেটাও আমরা জানি না যে কিভাবে ঠিক হয়েছে। আর পরিবেশের তো কথাই নাই, আবর্জনাই ওখান থেকে নিয়ে আমরা। তো এই 3টে জিনিস হচ্ছে ত্রুটিপূর্ণ। এই 3টে জিনিস আমাদের কমান্ড সেন্টার, এটাকে বলে কমান্ডিং সেন্টার, যে আমার ব্রেনের এই গ্ল্যান্ডটাই এখান থেকেই আমাকে ডিকটেট করছে, কমান্ড দিচ্ছে, তুই এটা ধর, তুই এটা কর,
তুই এরকম ভাবে এটা চা। এই ডিকটেশন সেন্টার হচ্ছে দিস আজ্ঞা, এই জন্য বলে আজ্ঞা চক্র, মানে এই সমস্ত জ্ঞান, আমার সমস্ত ভাবনা চিন্তাগুলো এইখানে ইনবিল্ট আছে। এইখানেই ঠাকুর বলছেন ইষ্টকে বসানো। তার মানে এই যে যেই কমান্ডটা বেরোবে ফিল্টার হবে। এখন র আছে, নানা রকমের এই যে আছে ইনভেস্টিগেশন এই এজেন্সিস গুলো, তারা কি করে যে কলগুলো যখন ইন্টারন্যাশনাল কলস হয়, যখন কোনো ক্রাইসিস মোমেন্টে ফিল্টার করে যে আগে কলগুলোকে দেখবে যে কি কল আসছে, তারপরে সেটাকে ফিল্টার করবে, যদি ঠিক আছে তখন সেটাকে বাইরে বেরোতে দেবে, নালে ওটাকে আটকে দেবে। তো এই ধরনের অনেক রকম এজেন্সিজ এর অনেক রকমের সিস্টেম থাকে। তো আমাদের জীবনেও আমাদের যে কমান্ডিং সেন্টার যেটা যে ফোর্স করছে তুমি এটা করো, সেখানে ইষ্টকে ঠাকুর বলছেন আদর্শকে বসাতে। এইবার ওই আদর্শের ফিল্টার্ড হবে, আমার মনে চাহিদা উঠবে, আমার মনে ইচ্ছা জাগবে, কিন্তু সেটা ইষ্টের কাছে প্রথমে যাবে, তারপরে তিনি স্যাংশন করবেন যে ওকে ইউ ক্যান গেট ইট অর ইউ ক্যান ডু ইট, অর তুমি এটা নিতে পারো, তুমি করতে পারো, মানে গো আহেড, তুমি যাও, এগো। আর যদি সেখান থেকে র্যাটিফাইড হলো না, যে তিনি বললেন যে না, রিজেক্টেড, ডিনাইড, এটা হবে না, এই সেন্টারটা হচ্ছে এই। তো এটাকে ওই জন্য আজ্ঞা চক্র বলে, যে আমাদের সমস্ত কিছু গাইডেড হয়, কমান্ড হয় এখান থেকে। এইখানে ইষ্টাসনে বসাতে হবে ঠাকুরকে, আমার মনে ওই ইষ্টানুকূল নিয়ন্ত্রণ, ওই যে স্বস্তায়নীর যে বিধিটা, যে ভাবনা চিন্তা অনেক রকম আসবে, বৃত্তি প্রবৃত্তির অনেক রকম আসবে, পুশিং হবে, কিন্তু করবো ওটাই, ম্যাটেরিয়ালাইজড ওটাই হবে। কমান্ড অনেক কিছু হতে পারে, কিন্তু ওটা ম্যাটেরিয়ালাইজড হবে ওটাই যেটা ফিল্টার্ড হয়ে আসবে। তো এই জন্যই ওটা বলে আজ্ঞা চক্র। আমরা বলি এই চক্রধার, আর ওইটা তো অনেক রকম বিশ্লেষণ আছে, সেটা সাধন পদ্ধতিতে অনেক রকম চক্র, কতগুলো চক্র আছে এসব। তো ওগুলো আমাদের মতন বোকা মানুষের এইটুকু জানাটাই যথেষ্ট, আই থিঙ্ক। এই অমিয় আগে দাদা আমি একটা শেষ প্রশ্ন করি, একটা চ্যাট বক্সে একটা শেষ প্রশ্ন রাখছি। যে প্রশ্ন করছেন যে আপনি বললেন যে ছবির, যে কোনো ছবি নিয়েই ধ্যান করা যেতে পারে, যার যে ছবিটা পছন্দ। এখন এই কিছুদিন ধ্যান করতে করতে যদি ঠাকুরের অন্য কোনো ছবি বা অন্য কোনো ছবি যদি তার ভাবনা চিন্তায় আসে যে এই ছবিটা আমার পছন্দ হয়েছে, ছবিটা নিয়ে ধ্যান করতে পারি, তাহলে এক্ষেত্রেও কি করা যেতে পারে? বা এক্ষেত্রে এই একটার পর একটা যদি ছবি এরকম যদি চেঞ্জ হতে থাকে, তাহলে তো সেক্ষেত্রে তো কতটা ধ্যানের ক্ষেত্রে কার্যকারী হবে? যদি ফিক্সেশন হয় তাহলে প্রবলেম হবে, যে আবার সেই আমি একটা চাবি দিয়ে সব তালা খুলি, যে একটা মা তার শিশুর 1000টা ছবি থাকলেও সেই 1000টা ছবির মধ্যেও শিশুকেই দেখে, তাই নয় কি? আর ছবিতে আটকে গেলে তার মানে সে শিশুকে দেখেনি, শিশুর সাথে ভালো লাগা নেই। যদি শিশুর থেকে ভালো লাগা থাকে না, ওই 1000টা ছবির মধ্যে সে শিশুকেই দেখবে, ছবিতে আটকাবে না। তো এই যে ছবির ফিক্সেশন গুলো, এইগুলো হয়ে গেলে মুশকিল হয়ে যাচ্ছে। তো আর আচ্ছা, আমি কিন্তু এই কথা মোটেই বলিনি যে যার যেটা ইচ্ছা সেই ছবি দিয়ে করবে, আমি এই কথাটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি ইনিশিয়ালি যে আরম্ভ করছে, যদি তার কোনো ভালো লাগার ওইরকম না থাকে, ওইরকম অ্যাটাচমেন্ট না থাকে, তার আরম্ভটা চক্রফটো দিয়ে করা উচিত। কারণ এই চক্রফটোর যেই অবস্থার ছবিটা, সেটা ঠাকুরের ওই কীর্তন সময় ওই ভাবাবস্থার ছবি, সেই ছবিটাতে ধ্যান করলে ওই মিডিয়ামটা দিয়ে লাভ হয়, মানে ওটা হেল্প করে টু কনসেন্ট্রেট, সেই কারণে। কিন্তু আমি এক্সেপশনাল কেস বললাম, যে কোনো এমন একটা মানুষ, তার কোনো একটা ঠাকুরের মুখ তার মনে বসে গেছে, সে সব ছবি ঠাকুরেরই মনে করছে, কিন্তু যখনই সে চোখ বন্ধ করে তার ওই ছবিটাই মনে ভাসে। ধ্যান তো তাই, আমার তো চক্রফটো রাখলেও আমি ঠাকুরের ছবি রাখতে পারছি না, অন্তত তার তো একটা ছবি তার ন্যাচুরালি মনে আসছে, যে ছবি আসছে ঠাকুর, তো সেই ঠাকুর, এইটা হচ্ছে আসল জিনিস। ওই নাক কান মুখ এটার উপরে যদি কনসেন্ট্রেট করি মুশকিল হয়ে যাবে।
তো সেই জন্য ঠাকুর, ঠাকুর কি ঠাকুর? তোমার ছেলেকে, তোমার বাবাকে, তোমার মাকে তুমি কিরম ভাবে দেখো? তুমি কি সেই ফটোর মধ্যে, ছবির মধ্যে আটকে থেকেছো? তুমি আটকে থাকোনি। ছবির প্রয়োজন কেন হচ্ছে তোমার? তোমার এখনো মনে বসেনি, তাই তোমার ছবির প্রয়োজন। যেদিনকে তোমার মনে বসে যাবে, তুমি নাম কেন করছো? তুমি অজপা না বলে, যেদিন তোমার অজপা হয়ে যাবে তখন তো তোমার এমনি হবে, তখন তোমার করতে লাগবে না, তোমার হয়ে যাচ্ছে। ছবি তোমার কেন লাগছে? তোমার মনে বসেনি। যেদিন মনে যদি বসে গিয়ে থাকে কারোর, কোনো ছবি যদি ভালো লেগে গিয়ে থাকে, আমার এই ছবিটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো, ওই ছবি করা উচিত, সেটা কি আছে। কিন্তু সাধারণ একটা মানুষ প্রথমে স্কুলে ঢুকছে, তাকে শিক্ষক মহাশয় পড়তে দেবেন, তখন যা পড়তে দেবেন সেটাই পড়া উচিত। তো সেই জন্য দীক্ষার সময় যেরকম ভাবে চক্রপটতে দিচ্ছেন, তার তো আগের কোনো ধারণা নেই, আগের কোনো ভাবনা নেই, তাহলে সেই প্রারম্ভিক অবস্থাটা চক্রপট দিয়েই করা উচিত। সেই জন্য কথাটা মিসইন্টারপ্রেট করলে মুশকিল আছে, যে আমি বলেছি যার যেটা ইচ্ছা করে যাক, তাহলে তো একটা হ্যাভক ক্রিয়েট হয়ে যাবে। সেরকম না, যা বিধি আছে দীক্ষার সময় যেরকম ভাবে আছে সেরকম ভাবে। আমি বললাম যে কারোর যদি ওই রকম একটা ভাবনা হয়ে থাকে, তাহলে কোনো বাধা নেই। ঠাকুর তো মূল হচ্ছেন ঠাকুর, ছবিতে আটকে গেলে মুশকিল হয়ে যাবে। তো ওই ঠাকুরেরই ছবি, যেই অবস্থারই হোক, সেই ঠাকুরেরই ছবি। আর ঠাকুরের ওই জন্য ঠাকুরের জীবনগুলো পড়তে হয়, জানতে হয়, শুনতে হয়, গল্পগুলো শুনতে হয়, তারপরে ভালোবাসাটা গজায়। বাণী পড়লে ভালোবাসা গজায়, ঠাকুরের জীবনী পড়লে তার কিরকম ভাবে এই দীর্ঘ 81-82 বছর যে জীবনটা কি কি না হয়েছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ কত রকমের মানুষ তার সংসর্গে এসছে, তাদের জীবনে কিরকম ভাবে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন তিনি এক লহমায়। তিনি সারা জীবন ধরে আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কত বেদনা তার নিজের গায়ে নিয়েছেন, সেই জিনিসগুলোকে ফিল করতে হবে। সেটা যদি হৃদয়ে দিয়ে সেই বেদনাগুলোকে যদি নিয়ে নিতে পারি একবার, তারপরে দেখা যাবে ঠাকুরের বাণীগুলো মানে নিউট্রিশাস, মানে সুখাদ্য হয়ে আমাদের জীবনকে পুষ্টি দেবে। আর জীবনের বেদনা যদি না বুঝতে পারি, ঠাকুরের কষ্ট যদি না বুঝতে পারি, ঠাকুরের আসল চাহিদার সাথে যদি নিজেকে সমাহিত না করতে পারি, তাহলে বাণী যেগুলো আছে ফুড পয়জনিং হবে। আগে আমরা প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ হলাম, প্রায় 2 ঘন্টা কিভাবে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। অনেক অনেক মানুষের অনেক প্রশ্ন ছিল চ্যাট বক্সে, এবং তার সাথে সাথে আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছিল। সমস্ত প্রশ্নের নিরসন হলো, আমরা এটা বুঝলাম। আবার ঠাকুর যে কথাটা বলছেন যে ভাবা বা চিন্তা ভাবনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সেটাকে কড়াই বা আচরণের মধ্যে যদি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে সেই আমাদের সেই পাওয়াটা সমস্যাচ্ছন্ন থেকে যায়। তাই শুধুমাত্র আজকে এখানে এত কথা শুনে শুধু সমৃদ্ধ হলাম নয়, তার সাথে সাথে সেটাকে আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। দাদাকে আমরা আজকে পেয়েছি, আবার পরবর্তীতে কখনো সুযোগ হলে, দাদা সময় সুযোগ হলে আবার আমাদের সাথে যুক্ত থাকবেন, এই প্রার্থনা জানাই দাদাকে। খুব ভালো থাকুন পরবর্তীতে রাসূল চরণে। সবাই ভালো থাকবেন। সুন্দর জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা।